ওকে, গুড ইভিনিং আবারও। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, এখন বিষয়টা হলো গতকালকের যে অবস্থানটা বলেছি সেটা একটু মাথায় রাখবা, যে নিয়মিত ক্লাস করতে হবে, হোমওয়ার্কগুলো ঠিকমতো দিতে হবে। যদি এরকম তোমাদের ইচ্ছা থাকে তাহলে গ্রুপে থাকবা, না হলে থাকার দরকার নেই, কারণ যেহেতু পড়াশোনার জন্য এসেছো, যদি সেই পড়াশোনাটা না হয় তাহলে এখানে তো থাকার কোনো কারণ নেই। ঠিক আছে? হ্যাঁ, অনেকে আছো তোমরা রেকর্ড ক্লাস দেখতেই পারো, রেকর্ড ক্লাস দেখবা, কিন্তু সেটা যদি টাইমলি না হয়, আমার যে একটা উদ্দেশ্য থাকে, আমি একটা হোমওয়ার্ক দিব, তুমি যদি সেই হোমওয়ার্কটা না করো পরের দিন এসে তুমি কিছু বুঝবা না, অথচ তুমি নাকি আমার ব্যাচে আছো। তোমরা যদি তোমার মতো পড়ো তাহলে আমার কি টিচারের কাছে আসার দরকার আছে? যদি টিচারের কথাই না মানবা, বলো, দরকার আছে? না তাহলে আমাকে তো আমার মতো শেখাতে দিতে হবে। না তুমি স্যার। তুমি যদি সব জেনেই যাও, তুমি যদি সব কিছু তোমার মতোই করো, তাহলে এখানে থাকার তো কোনো দরকার নেই। আমাকে তো আমার মতো করে আগাতে হবে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ তো আমি যাব। তুমি কিছুই করবা না, আর শেষে গিয়ে হইচই করবা, তাহলে তো হবে না এখানে। অতএব টাকা দিয়ে আছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না। তুমি একজনের অধীনে যখন আসবা, তখন তার অধীনতা তোমাকে মেনে নিতে হবে, এবং যেভাবে বলা হবে সেইভাবে তোমাকে কাজগুলো করতে হবে। আর না হলে তুমি চলে যেতে পারো, সেটা কোনো কথা না। কারণ এখানে আমি মান্থলি ফি সিস্টেমে করছি এ কারণেই যে তোমার যদি ইচ্ছা হয় তুমি পরের মাসে নাও পড়তে পারো, একবারে তোমার ফি নিয়ে নেওয়া হচ্ছে না। ঠিক আছে? তো এই জন্য তোমার এখানে বাধা থাকার কোনো কারণ নেই। এমনকি দুই একটা ক্লাস করার পর যদি তোমার ভালো না লাগে, তুমি বলে দিও আমি তোমার টাকা সব ফেরত দিয়ে দিব, এতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে এখানে থাকতে হলে পড়াশোনাটা অন্তত করতে হবে, হোমওয়ার্ক যেগুলো দেখবো সেগুলো করতে হবে। হ্যাঁ, দু একদিন সমস্যা থাকতেই পারে, সমস্যা মানুষেরও থাকে, আমারও থাকে। আমিও মাঝে মাঝে ক্লাস মিস করি, ক্লাস চেঞ্জ করি, কিন্তু এই বলতে এটা না যে যখন তখন যা খুশি তাই করবো, আমি ক্লাস যখন খুশি তখন বন্ধ করে দিব, তা তো হবে না। একদিন ক্লাস মিস করলে পরদিন আমাকে পুজিয়ে দিতে হবে। তাহলে তোমরাও এরকম দু একদিন মিস হতেই পারে, এটা এমন যে না যে কারো সমস্যা হবে না, কিন্তু যা ইচ্ছা তাই যখন তুমি ক্লাসে যুক্ত হইলা করলা, না হলে করলা না, এগুলো তো হবে না। অতএব যদি কারো মনে হয় যে তুমি পড়তে পারবে না, তুমি অনলাইনে বলে তুমি ফাঁকি দেওয়ার সুযোগ পাবা বা ফাঁকি দিবা, এটাও যেন না হয়। পড়াশোনা করতে এসেছো, অনলাইন হোক অফলাইন হোক, সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। আর আমি আগেই বলেছি যে পড়াশোনার ব্যাপারে আমি খুবই সিরিয়াস। ঠিক আছে? তো এই জন্য এই কথাগুলো মেনে নিবা, মেনে নিয়ে একটু কাজগুলো করার চেষ্টা করবা। আর আজকের ক্লাসে শুধু যারা জয়েন করেছে করবে, যেহেতু অনেকে তোমরা দিয়েছো এর আগের ক্লাসে জয়েন করেছো, তো দেখি অনেকে বলছো স্যার করবো, তো ঠিক আছে, আমি এই সুযোগটা আজকের মতো দিলাম যে আজকের ক্লাসে যারা জয়েন করবে আমি তাদেরকে, তারা এই স্ক্রিনশট দিব, তারা স্ক্রিনশটটা দিবে, আমি তাদেরকে যুক্ত করে নিব। এবং তিনটা শর্ত: হোমওয়ার্ক ঠিক থাকতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, আর কোনো সমস্যা থাকলে সেটা আগে থেকেই মেসেঞ্জারে জাস্ট মেসেজ দিয়ে জানিয়ে দিবা যে স্যার আমার সমস্যা আছে, আমি হোমওয়ার্কটা করতে পারিনি, বা আমি ক্লাসটা করতে পারবো না, আগামীতে আমি করে দিব, বা আগামীতে আমি রেকর্ড ক্লাসটা দেখে নিব, যেটা তোমার সমস্যা হবে তুমি বলে দিবা। মানে একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে, এবং তোমাকে একটা দায়বদ্ধতার অধীনে এসে পড়াশোনাগুলো করতে হবে, তাহলে পড়াশোনাটা ঠিক থাকবে। যদি তুমি তোমার মতো করলে 2-3 মাস পর তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, কোথাও তুমি কুলাতে পারবো না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এই জন্য সিরিয়াস হও, যতটুকু পারবা পড়ার চেষ্টা করবা, না বুঝলে আমি তো বুঝাই দিব, আসি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু এলোমেলো করো না প্লিজ, এটা আমি একদম মোটেও পছন্দ করি না। ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পারো তো ভালো, যারা রেগুলার থাকার থাকবা। আর যদি মনে হয় যে ভালো লাগছে না, ভালো নাও লাগতে পারে, সেটা তুমি অবশ্যই বাদ দিতেই পারো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। হুম, ওকে। তো ঠিক আছে, আমি তাহলে পড়াটা শুরু করি। আর ওই এক কথা বলবা না যে স্যার ওদের জন্য এর সমস্যা, ওর জন্য এই সমস্যা, সেটা না। 3-4 জন নিয়ে একটা ব্যাচ পরিচালনা করা যায় না। হ্যাঁ, আর সেরকম 3-4 জন অ্যাক্টিভ স্টুডেন্ট দিয়ে কোনো কাজও হবে না, তারাও 2-2 দিন পর খুঁজে পাওয়া যাবে না ওদেরকেও। অতএব কমপক্ষে 15-20 জন না থাকলে একটা ক্লাসে সেই ক্লাস নিয়ে মজা হয় না। হুম, ক্লাসে অ্যাক্টিভিটি থাকবে, ক্লাসগুলো নিতে হবে, সবগুলো মিলেই আমরা আমাদের কাজটা চালাবো। আচ্ছা, তো আমরা যেহেতু ফ্রেজ নিয়ে পড়াশোনা করছিলাম, আমরা গত ক্লাসে নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করছিলাম, তাই তো?
জি স্যার। নাউন ফ্রেজের একটা কাজ দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে পর্যন্ত করার কথা থাকলেও দু একজন বাদে বাকিরা কেউ করেনি। তা যখন তোমরা পড়াশোনা করতে চাচ্ছ না, তখন তো আর তোমরা যারা পড়াশোনা করতে চাচ্ছ না এ মাসে ফি দিবা না। যারা ফি দিয়েছো এবং আজকের ক্লাসটা করেছো, কথা দিবা ফি দিয়েছো, তাদেরকে আমি গুগল ক্লাসরুমের কোড শেয়ার করবো, কারণ এখনও আমি কাউকে গুগল ক্লাসরুমে অ্যাড করি নাই। তোমাদের কাউকে গুগল ক্লাসরুমে অ্যাড করা হয়নি, দু একজন যারা নতুন যুক্ত হয়েছে তাদের ছাড়া। ঠিক আছে? অতএব সেগুলো দেখে দেখে আমি কোডগুলো শেয়ার করব, তোমরা যুক্ত হয়ে যাবো, আর বাকিদের স্যার গ্রুপ থেকে রিমুভ করে দিব। আর বেশি বলে সময় নষ্ট করতে যাচ্ছি না, তাহলে পড়াতে যখন হবে তাহলে আমি পড়া শুরু করাই। বাকি যাদের যেমনটা ইচ্ছা তেমনটা করতে পারো। কেউ কিছু বলতে চাচ্ছিল মনে হয়, বলো তো। স্যার আমার ওই মোবাইলটা নষ্ট হওয়ার কারণে আমি বিগত 2টা ক্লাস মানে অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা মানে হঠাৎ মানে ফোনটা পানির ভিতরে পড়ে গেছিল তো স্যার, মানে ওই সার্ভিসিং এ দিয়েছিলাম, এর কারণে আমি করতে পারি নাই স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা হতেই পারে সমস্যা। তো সমস্যা না, ঠিক আছে। ওকে, যে কোনো সমস্যা একটু জানিয়ে দিতে হবে, হ্যাঁ জানিয়ে দিতে হবে। সে 2 দিন পরে বলো, 1 দিন পরে বলো, একটু জানাই দিলে একটা দায়বদ্ধতা মনে হয় যে না, ছেলে মেয়েদের মধ্যে দায়বদ্ধতা আছে। অনেকে আছে খুব ভালো, যারা নিয়মিত জানিয়ে দিচ্ছে স্যার আমি কাজটা করতে পারবো না বা এই সমস্যা জানাচ্ছ, মেসেজে জাস্ট লিখে দিবা। দেখা দেখা না দেখা আমি তো দেখবই, কিন্তু তোমরা জাস্ট তোমাদের দায়িত্ব হচ্ছে মেসেঞ্জারে তোমার নিজ আইডিতে একটু লিখে দেওয়া। আর আমার মেন গ্রুপে কেউ মেসেজ দিবা না। আমি একটা দেখি আজকে যাদেরকে আমি গুগল ক্লাসরুমে যুক্ত করব তাদেরকে নিয়ে আমি একটা ওপেন গ্রুপ দিব, সে ওপেন গ্রুপ তোমরা তোমাদের জন্য ইউজ করবা। ঠিক আছে? তাহলে গত দিন পর্যন্ত আমরা ফ্রেজ নিয়ে কথা বলেছি। ফ্রেজ ধরেছি আমরা 13 প্রকার নাকি? টোটাল আমরা ফ্রেজ কত প্রকার পেয়েছিলাম বলো তো, মনে আছে? 13 স্যার। হ্যাঁ, 13 13 প্রকার স্যার। ফ্রেজের আমরা নাম পেয়েছি, এবং এই ফ্রেজগুলো বিভিন্ন ফ্রেজ বিভিন্ন রকম কাজে ব্যবহৃত হবে, সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। আমরা প্রথম ফ্রেজ নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজে দুইভাবে গঠিত হয়, তার ভিতরে আমরা এক প্রকার গঠনের কথা জেনেছি। সেটা হলো একটা নাউনকে হেডওয়ার্ড ধরে তার আগে বা পরে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, ডিটারমিনার ইত্যাদি যুক্ত করে আমরা কি করতে পারি, ফ্রেজটাকে বড় করতে পারি। এবং এই নাউন ফ্রেজের গঠনটা দেখে দেখে আমি তোমাদের সবাইকে একটু লিখতে বলেছিলাম যাতে মাথায় এটা গেঁথে যায়, কিন্তু এটুকু তোমাদের করার সময় হয়নি, কারণ তোমরা অনেক ব্যস্ত মানুষ। ঠিক আছে তো? এখন স্টুডেন্টরা অনেক বেশি ব্যস্ত, টিচারদের থেকেও ব্যস্ত, তাদের পড়াশোনার টাইম হচ্ছে না। তো যাই হোক, ব্যস্ত থাকতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা না। এরপর আসি, তাহলে নাউন ফ্রেজকে আমরা দুইভাবে গঠন দেখেছি, তার ভিতরে এক প্রকার গত ক্লাস আলোচনা করা হয়েছিল। এখন আমরা দ্বিতীয় প্রকার নাউন ফ্রেজের গঠনটা দেখব। দ্বিতীয় প্রকার যে নাউন ফ্রেজ, সেটা আসলে নাউনের গঠনের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে সেন্টেন্সে তার অবস্থানের উপর। বুঝতে পেরেছ? সেন্টেন্সে তার অবস্থানের উপর। মনে করো ব্যাপারটা ঠিক এরকম, মনে করো প্রিন্সিপাল স্যারের, তোমরা যে কলেজে পড়ো, তো মনে করো তোমরা কলেজে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে গেছো। ঠিক আছে তো? এখন প্রিন্সিপাল স্যারের রুমে বসে, মানে প্রিন্সিপাল স্যারের রুমে যখন তুমি ঢুকলা, তখন দেখলা যে প্রিন্সিপাল স্যারের চেয়ারে একজন বসে আছে। তুমি এর আগে কখনো স্যারকে দেখোনি, বা দেখলেও এখন মনে করো প্রিন্সিপাল স্যারের চেয়ারে যে বসে আছে তাকে যে তুমি প্রিন্সিপাল বলবা নাকি? জি স্যার। তাকে যে তুমি প্রিন্সিপাল বলবা, যে প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসে আছে। এখন যদি সে বর্তমান প্রিন্সিপাল নাও হয়, যদি অন্য কেউ গিয়েও প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসে, তাও তাকে তুমি কি বলে জানবা বলো আপাতত? প্রিন্সিপাল হ্যাঁ, স্যার। তুমি তাকে প্রিন্সিপাল বলেই জানবা। তার মানে একটা অবস্থান, তাই না? চেয়ারটা প্রিন্সিপালের, অতএব ওই চেয়ারে যে বসবে আমরা তাকে প্রিন্সিপাল বলেই জানবো, কারণ প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসার দায়িত্ব, মানে অধিকার একমাত্র প্রিন্সিপালদেরই আছে, অন্য কেউ প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসতে পারে না। এখন যেই বসেছে, গিয়ে দেখলাম যে বসে আছে, তাকে আমি নিশ্চয় প্রিন্সিপাল বলে ডাকবো, এছাড়া তার অন্য কিছু বলে ডাকবো না, কারণ সে প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসে, মানে সে প্রিন্সিপালের দায়িত্বে আছে হয়তোবা। কখনো যদি প্রিন্সিপাল স্যারের কেরানি প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসেই পড়ে, এবং তুমি যখন রুমে ঢুকলা তুমি চিন্তা না চেয়ার মানে কেরানিকে, তাহলে তুমি তাকে কি বলে ডাকবা সেখানে, যেহেতু সে প্রিন্সিপাল স্যারের চেয়ারে বসে আছে? তাকেও প্রিন্সিপাল বলে ডাকবো। অতএব অবস্থান অনুসারে যেই ওখানে বসুক না কেন, তাকে আমি প্রিন্সিপাল বলে ডাকবো। ব্যাপারটা ঠিক এরকম।
তো তার চেহারা যেমনই হোক, তার ক্ষমতা যেমনই হোক, তাকে দেখতে যেমনই হোক, তার ড্রেস ভূষা যেমনই হোক না কেন, সে ওই চেয়ারে বসেছে মানেই সে আপাতত প্রিন্সিপাল। ঠিক আছে? ঠিক একই কথা এখানেও খাটবে। অতএব নাউন ফ্রেজ সে গঠন সে নাউন দিয়ে হোক আর না হোক, সে নাউনের জায়গাতে বসছে মানেই তাকে আমরা নাউন বলবো। তার চেহারা নাউনের মতো নাও হতে পারে, সে নিজের নাউন নাও হতে পারে, কিন্তু যেহেতু সে নাউনের জায়গায় বসবে তাকে আমরা বলবো কি? বলো। নাউনের জায়গায় নাউনই বসলেই তাকে বলবো। আমরা বলবো হচ্ছে নাউন, তাই তো? তাহলে সিঙ্গেল ওয়ার্ড হলে নাউন, আর যদি একের অধিক ওয়ার্ড হয় তাকে আমরা নাউন ফ্রেজ বলবো। তাই বলা হচ্ছে আমাকে প্রথমে জানতে হবে যে তাহলে নাউন ফ্রেজের বা নাউনের অবস্থানগুলো কোথায় কোথায়। একটু মিউট রাখো তো, কারো মনে হয় সাউন্ড আসতেছে। হ্যাঁ, তাহলে তাহলে নাউনের অবস্থানগুলো কোথায় কোথায় সেটা আমাকে আগে জানতে হবে। ঠিক আছে? তো আমরা কি জানি যে নাউনের অবস্থান সেন্টেন্সে কয় জায়গায়? কেউ কি জানো এর আগে যে নাউন কোথায় কোথায় বসতে পারে? সাবজেক্ট অবস্থানে অবজেক্টে যায়। কমপ্লিমেন্টে বসতে পারে। মোটামুটি 9টা সেন্টেন্স যখন পড়েছিলাম, 9টা সেন্টেন্স যখন পড়েছিলাম তখন কি আমরা জানি নাই কোথায় কোথায় বসেছে? যেমন কমপ্লিমেন্টে কি কি থাকতে পারে? নাউন কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও হতে পারে। তার মানে কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসতে পারে, এই তো? বলো। তারপরে কোথায় বসতে পারে? অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে। আর কোথায় বসতে পারে? সাবজেক্টের জায়গায় বসতে পারে। তাহলে তিনটা জায়গাতে তো বসেই। সাবজেক্টে নাউন বসে, অবজেক্টে নাউন বসে, কমপ্লিমেন্টে নাউন বসে। এই তিন জায়গাতে নাউন বসেই। এখন আরও দুটো জায়গা আছে যেগুলো সেন্টেন্সের সাথে রিলেটেড না, সরাসরি সেন্টেন্সের সাথে রিলেটেড না, ওরা অন্য কিছুর সাথে রিলেটেড। যেমন আমরা ইংরেজিতে অবজেক্ট আমরা দুইভাবে চিনি। ঠিক আছে? তো অবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই রকমের। একটা হচ্ছে, একটু খেয়াল রাখবা, কোন ইয়ারের জানা? নতুন না পুরনো? তাহলে এখন যুক্ত করা যাবে, আমি দেবো তারপর রিমুভ করার পরে। এখন ক্লাসে যুক্ত হতে পারবো। তাহলে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলো, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বলো, আমি মেসেজে শেয়ার করছি লিঙ্কটা। তাহলে অবজেক্ট হচ্ছে, প্রথমটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, যেটা আমরা অলরেডি পেয়েছি, তাই না? আমরা ট্রানজিটিভ ভার্ব পেয়েছিলাম না? দুইটা গঠন পেয়েছিলাম ট্রানজিটিভ ভার্ব দিয়ে। বলো। জি স্যার। তাহলে প্রথমটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। আর দুই নম্বরটা হচ্ছে, কি ব্যাপার, বারবার ভুলে যাচ্ছি। আর দুই নম্বরটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। হ্যাঁ, দেখো খেয়াল করো। তাহলে অবজেক্ট সেন্টেন্সে যখন আমরা বসাবো তাকে আমরা দুইভাবে পাবো, বুঝা গেল? একটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব প্রিপোজিশনের আর অবজেক্ট। একটা হচ্ছে প্রিপোজিশনের সাথে পাবো, এই তো? জি স্যার। দাঁড়াও একটু, আমি একটু ক্লাসের লিঙ্ক একজনকে একটু শেয়ার করে দিই। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, যেমন আমি যদি এখন একটা সেন্টেন্স বলি যে আই লাইক হিম, এটা একটা, তাহলে হিমটা কি এই জায়গায় কোন অবজেক্ট? ট্রানজিটিভ এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে হিমটা হচ্ছে কি? আমি যদি নাম, আমি হিম না দিয়ে আমি কারো নাম দিলাম,
আই লাইক কবির, তাহলে কবিরটা কি এখানে নিশ্চয়ই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নাকি? কিন্তু যদি জি, আমি স্যার। বলি যে আই ওয়েন্ট টু কলেজ, I went to college with কবির, এখানে কবিরটা কি বলো? প্রিপজিশনের অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রেপজিশনের অবজেক্ট, কারণ এর সাথে একটা প্রেপজিশন আছে। ঠিক আছে? আচ্ছা, লাবিব বিশ্বাস, তোমার এখান থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, লাবিব বিশ্বাস আইডিজার আর কি। তোমার ওখান থেকে প্রচুর পরিমাণে সাউন্ড আসে, যেটা রেকর্ডিং ক্লাস করতে হলে তুমি নিজেও বুঝতে পারবা। অতএব তোমার হয়তো মাইক্রোফোন আছে বলো, না সিম্পলি মোবাইল ফোন ইউজ করতেছো? যদি মাইক্রোফোন থাকে, ইয়ারফোন থাকে, সেটা ইউজ করো, তা না হলে সমস্যা। যদি ইয়ারফোনের সমস্যা হয় তাহলে ইয়ারফোনটা চেঞ্জ করে নিও। আচ্ছা, তাহলে আই ওয়েন্ট টু কলেজ উইথ কবির, আমি কবিরের সাথে গিয়েছি। তাহলে কবিরকে আমরা দুইভাবে পাচ্ছি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, আর একটা হচ্ছে কি প্রিপজিশনের অবজেক্ট। Preposition. তার মানে প্রিপজিশনের পরেও নাউন বসতে পারে, তাহলে এটা হলো চতুর্থ জায়গা। তাহলে নাউনের আরেকটা জায়গা হলো কি প্রিপজিশনের পরে বসে আমরা তাকে প্রিপজিশনাল অবজেক্ট বলি। ঠিক আছে তো? তাহলে প্রিপজিশনের পরে যাই থাকুক তাকে আমরা বলবো হয় নাউন সিঙ্গেল ওয়ার্ড হলে, আর যদি একের অধিক ওয়ার্ড হয় তাহলে তাকে আমরা বলবো কি নাউন ফ্রেজ। নাউন আছে। নাউন ফ্রেজ, ঠিক আছে তো? নাউন ফ্রেজ। এরপর গেল হচ্ছে আরেকটা জায়গা আছে, নাউনের আরেকটা জায়গা আছে। তাহলে সেন্টেন্সে নাউনের জায়গা হলো 5টা টোটাল, তার ভিতরে আমরা 3টা তো পেয়েছিলাম গঠন অনুসারেই, সাবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আর হচ্ছে কমপ্লিমেন্ট। পরে পাইলাম হচ্ছে প্রিপজিশনের সাথে প্রিপজিশনাল অবজেক্ট, আর একটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশন চিনো? জি স্যার। অ্যাপোজিশন কি জিনিস? নাউন সম্পর্কে মানে নতুন একটা তথ্য দেয় যেটা। হ্যাঁ নাউনের আলাদা পরিচয় দেয়। হ্যাঁ, যেটা তোমরা এইচএসসি লেভেলে পড়ে এসেছো তাই না? যে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, বুঝতে পেরেছ? মানে কোনো নাউন এর পাশে বসে কি করে, বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, কিন্তু এই অতিরিক্ত তথ্য একটু খেয়াল রেখো। হ্যাঁ, তথ্য মূল সেন্টেন্স এর সাথে কি নয় বলো? সম্পর্ক। কানেক্টেড নয়। কানেক্টেড বলতে আমরা মানে মূল সেন্টেন্সের কানেক্টেড বলবো না, মূল সেন্টেন্সের পার্ট নয়। মানে সে সাবজেক্টও না, সে অবজেক্টও না, সে কমপ্লিমেন্টও না। মানে আমরা সেন্টেন্সের যে 5টা পার্ট পেয়েছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, এর কোনো কিছুই তাকে বলা হবে না, বরং কোনো একটা নাউনের পাশে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন হচ্ছে আই লাইক কবির, আমি কবিরকে পছন্দ করি। এখন কবিরটা কে? সেটা বোঝানোর জন্য আমি তার পাশে একটা তথ্য দিতে পারি, বলতে পারি কি মাই ইয়ঙ্গার ব্রাদার। তাহলে মাই ইয়ঙ্গার ব্রাদার কে? কবি। কবির। Kabi. তাহলে এই যে কবির সম্পর্কে আমি যে অতিরিক্ত তথ্য দিলাম, এটাকে আমরা বলছি হচ্ছে কি নাউন বা নাউন ফ্রেজ। তো এইটাকে বলছি আমরা অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশনে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ বসে সেটাও হবে কি নাউন, মনে থাকবে? তাহলে অ্যাপোজিশনে কোনো ওয়ার্ড বা ফ্রেজ বসলে তাকে আমরা বলবো নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক তো? জি স্যার। তাহলে আমরা নাউনের কয়টা অবস্থান পেলাম টোটাল? 5টা। 5টা। Pasta. এই জায়গায় আমি সেটা বুঝিয়েছি, খেয়াল করো যে সেন্টেন্সে নাউনের যে 5টি অবস্থান রয়েছে সে সকল অবস্থানে অন্যান্য ফ্রেজ, যেমন হচ্ছে জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা প্রিপজিশনাল ফ্রেজ,
বসিয়ে তাদের নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এরা কিন্তু নাউন ফ্রেজের না, নাউন ফ্রেজও বসতে পারে, সাথে সাথে জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এগুলোও যদি আমরা নাউনের অবস্থানে বসাই তাহলে তাদেরকে আমরা নাউন ফ্রেজ হিসাবে বলবো। যেমন একটি সেন্টেন্সে নিম্নোক্ত 5টি অবস্থানে নাউন বসে, আর 2 বা ততোধিক ওয়ার্ড যখন একত্রে নাউনের ওই 5টির কোনো না কোনো একটিতে বসে তখন তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। যেমন হচ্ছে ওয়েস্টিং টাইম, মনে করো ওয়েস্টিং টাইম কি, এটা একটা জিরান্ড ফ্রেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এটা কি কোনো নাউন ফ্রেজ? এটা হচ্ছে কি একটা জিরান্ড ফ্রেজ। হ্যাঁ, দেখো এই জিরান্ড ফ্রেজটিকে নিচে প্রদত্ত নাউনটির 5টি অবস্থানে বসানো হলো। খেয়াল করো, প্রথমে সাবজেক্টে বসিয়েছি, বললাম ওয়েস্টিং টাইম ইজ আ ব্যাড হ্যাবিট। তাহলে ওয়েস্টিং টাইম সেন্টেন্সের কোথায় বসেছে বলো তো এই জায়গায়? সাবজেক্টে। তো সেই হিসাবে সেটাকে কি বলবো আমরা? নাউন ফ্রেজ বলবো। এরপর হচ্ছে অবজেক্টে, দেখো উই শুড অ্যাভয়েড ওয়েস্টিং টাইম, আমাদের উচিত সময় নষ্ট করা বন্ধ করা। তাহলে অ্যাভয়েড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট কি অ্যাভয়েড করা উচিত আমাদের? ওয়েস্টিং টাইম। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েস্টিং টাইম হচ্ছে কি আমাদের অবজেক্ট অবস্থানে। প্রিপোজিশনাল অবজেক্ট, দেখো প্রিপোজিশনাল অবজেক্ট কি, যে প্রিপোজিশনের পরেও যদি কোনো ফ্রেজ বসে তাকে আমরা বলি কি? প্রিপোজিশনাল অবজেক্ট, তাই না? দাও। এবার হচ্ছে, তাহলে এটা হলো কি? প্রিপোজিশনাল অবজেক্ট, এটা হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, এটা হলো কি? সাবজেক্টে। তাহলে এই 3টা জায়গাতেই কিন্তু আমি বসিয়েছি তাকে, এবং 3 জায়গাতে সে নাউন ফ্রেজের কাজ করছে। এখন এরপর আসি কমপ্লিমেন্টে। ইট ইজ ওয়েস্টিং টাইম হুইচ উইল বি ইন্টারেস্ট, এটুকু বাদ দিলাম। তাহলে ইট ইজ ওয়েস্টিং টাইম, তাহলে ইট দিয়ে যা বোঝাচ্ছে সেটাই হলো কি? ওয়েস্টিং টাইম। তাহলে ইট হলো সাবজেক্ট, আর সাবজেক্টকে যে নির্দেশ করে সে কি? কমপ্লিমেন্ট হয় না? বলো তো। এখন যদি আমি এই জায়গায় লিখি যে ইওর ব্যাড হ্যাবিট, আমি বলতে পারি কি? ইওর ব্যাড হ্যাবিট। দেখো, তাহলে ইওর ব্যাড হ্যাবিট ইজ ওয়েস্টিং টাইম, তাহলে তোমার ব্যাড হ্যাবিট কোনটা? ওয়েস্টিং টাইম। তাহলে ওয়েস্টিং টাইমই হচ্ছে তোমার ব্যাড হ্যাবিট। তাহলে ওয়েস্টিং টাইম কিন্তু আমাদের সাবজেক্টকে নির্দেশ করছে, অতএব সাবজেক্টকে যে নির্দেশ করে আমরা তাকে জানি সে হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অতএব এখানে ওয়েস্টিং টাইমটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে বসছে। একইভাবে আমি যদি এখন এইভাবে বলি যে ইওর হ্যাবিট ওয়েস্টিং টাইম ইজ উইল রিয়েলি বি আ হিন্ড্রেন্স টু ইয়োর সাকসেস, তাহলে ইওর হ্যাবিট আমি ওকে এটুকু দিলাম না, তাহলে ইওর হ্যাবিট ইজ রিয়েলি বি আ হিন্ড্রেন্স টু ইয়োর সাকসেস, তোমার বাধা, মানে তোমার সাকসেসের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে কোনটা? তোমার হ্যাবিটটা। কোন হ্যাবিটটা বলো? ওয়েস্টিং টাইম। তাহলে ওয়েস্টিং টাইমকে কিন্তু আমি অ্যাপোজিশনে বসিয়ে এই হ্যাবিটকে কিন্তু মডিফাই করিয়েছি। মানে তোমার কোন হ্যাবিটটা? অতিরিক্ত ঘুমানো, সময় নষ্ট করা, অতিরিক্ত খাওয়া, নাকি কি করা? এখানে আমি ওয়েস্টিং টাইম দিয়ে বোঝাতে চেয়েছি যে তোমার আমি ওয়েস্টিং টাইম এই হ্যাবিটটার কথা বলতে চেয়েছি। তো এইভাবে দেখো আমি 5টা জায়গাতেই কিন্তু একই ফ্রেজ ইউজ করেছি, সেটা হলো কি? ওয়েস্টিং টাইম। মনে থাকবে? তাহলে উপরের সেন্টেন্সগুলোতে ওয়েস্টিং টাইম ফ্রেজটি নাউনের অবস্থানে বসেছে, তাই ফ্রেজটি একটি নাউন ফ্রেজ। তাহলে এখানেও সে নাউন ফ্রেজ, এখানেও, তাহলে টোটাল 5টা জায়গাকে কি আমি চিনতে পারলাম? বলো। জি স্যার। একটা সেন্টেন্স মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাউন প্রধানত একটা সেন্টেন্সের এই 5টি জায়গায় বসতে পারে। একটু দেখে নাও, আমি একজনকে জিজ্ঞাসা করব যে কোন কোন জায়গায়, নামগুলো খেয়াল করবে এখানে। যেমন সাবজেক্ট অবস্থানে, অবজেক্ট অবস্থানে, প্রিপোজিশন। এইটা অবজেক্ট মানে কি? এটা হচ্ছে কি বলবো? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো, যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। আর একটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাপোজিশন। এই 5টা জায়গা। দেখো হাত তোলো, কে বলতে চাও? আচ্ছা, রাকিবুল বলো। স্যার নাউন 5টা অবস্থানে বসতে পারে। সাবজেক্ট অবস্থানে, অবজেক্ট অবস্থানে, মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট অবস্থানে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট অবস্থানে, আর অ্যাপোজিশন হিসেবে। তারপরে নুরিয়া বলো, এই মেহেরিন ইসলাম বলো। মেহেরিন ইসলাম। সাবজেক্ট অবস্থানে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট অবস্থানে,
কমপ্লিমেন্ট, হুম আর একটা হচ্ছে প্রিপোজিশনাল, আর একটা হচ্ছে অ্যাপোজিশন। হুম বাকি কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? না স্যার। No, sir. No, sir. স্যার বলো। আমরা তো স্যার এইচএসসি লেভেলে মানে ওই এ পজিশনের জায়গায় আমরা এ পজিটিভটা পড়েছি, মানে এটা কি সেম একটু স্যার? ওই একই জিনিস, অ্যাপোজিটিভও যা, অ্যাপোজিশনও তাই, নাউন ইন অ্যাপোজিশনও তাই, দুটো এক, সব একই জিনিস ওগুলো। ঠিক আছে, জি স্যার। একই নাম, একই জিনিস, সব একই জিনিস। আচ্ছা, আর কেউ? আর কারো কোনো প্রবলেম আছে এই পাঁচটা নাম বুঝতে আপাতত? না স্যার। আচ্ছা, No, sir. তাহলে আমরা নাউন ফ্রেজকে দুইভাবে চিনবো, একটা হচ্ছে নাউন দেখে চিনবো, আর একটা হচ্ছে সেন্টেন্সের অবস্থানের উপর ভিত্তি করে চিনবো, তাই না? তাহলে যেমন আই ওয়ান্ট টু টেক রেস্ট, আই ওয়ান্ট টু টেক রেস্ট, আমি চাই রেস্ট নিতে, তাহলে এখানে টু টেক রেস্ট এটা কি ফ্রেজ হবে বলো তো? প্রিপোজিশনাল। না, প্রিপোজিশন হবে কেন? নাউন ফ্রেজ। To কেন take. ওয়ান্ট টু হচ্ছে হ্যাঁ, ওয়ান্ট এটা টু হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, প্রথমত ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু সেই ইনফিনিটিভ ফ্রেজটা নাউন ফ্রেজের কাজ করছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করো যে কোন কোন ফ্রেজ নাউনের অবস্থানে বসতে পারে। জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ, এই তিনটা ফ্রেজ কোথায় বসতে পারে? নাউনের জায়গায় বসতে নাউনের পারে। জায়গায় Noun বসে phrase। নাউন ফ্রেজের কাজ করতে পারে। তো এইখানে যেমন আমি জিরান ফ্রেজ বসিয়েছিলাম, এইখানে ইনফিনিটিভ ফ্রেজ বসিয়েছি, আর ইনসাইড দ্য কেভ এটা হচ্ছে কি? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। তাই তো? বলছে উই চুজ, আমরা বাছাই করলাম, টু হাইড আওয়ার সেলফ, তাহলে আমাদেরকে লুকানোর জন্য আমরা বাছাই করলাম কোন জায়গাটা? বলো, কোন জায়গায় বাছাই করলাম? ইনসাইড দ্য কেভ। ইনসাইড দ্য কেভ, মানে কেভের কোথায়? কেভের ভিতরটা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা চুজ করলাম, আমরা চুজ হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, আমরা কি চুজ করলাম? কেভের ভিতরটা চুজ করলাম, কি করার জন্য? টু হাইড আওয়ার সেলফ। তাহলে এরকমভাবে ইনসাইড দ্য কেভ একটা নাউন ফ্রেজ হলেও, প্রিপোজিশনাল ফ্রেজ হলেও, সেটা আপাতত কিসের কাজ করছে? নাউন ফ্রেজের কাজ করছে, কারণ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট। মনে থাকবে? জি স্যার। রিলেশনগুলো খেয়াল করো, রিলেশনগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে যদি একটা ভালো সেন্টেন্স তুমি লিখতে চাও, অক্ষত সেন্টেন্স লিখতে চাও। এইটা ওকে। তাহলে নাউন ফ্রেজের যেহেতু প্রচুর ব্যবহার আছে এবং এটাই প্রধানত সেন্টেন্সে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, তাই এই জায়গাটা আমাদের একটু ভালো করে চিনতে হবে। ওকে, তাহলে আমাদের নাউন ফ্রেজ দুইভাবে আমরা দেখতে পারি, তাকে আমরা চিনে ফেললাম, মোটামুটি চিনলাম মনে করে, একবারে পেরে যাবা তা না, কিন্তু এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং পড়তে পড়তে আমাদের ওইগুলো ধরে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা, নুসরাত জাহান, পরক্ষণ থেকে এত সাউন্ড আসছে কেন বলো তো? তুমি কি সাউন্ড করছো না আশেপাশে হচ্ছে সাউন্ড? নুসরাত জাহান, স্যার মিউট অন ছিল ভুলে। হ্যাঁ, না এই সাউন্ড কি তোমার দ্বারা হচ্ছে নাকি বাইরে কেউ করতেছে সেটা আসতেছে এখানে? জি না না, ওই যে ফ্যানের সাউন্ড। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু ইয়ে রাখো না তো, দেখা যাচ্ছে সাউন্ডটা ডিস্টার্বিং হচ্ছে, মনোযোগে দিতে হয়তো অনেকের সমস্যা হবে। ওকে, ওকে। এরপর হচ্ছে আমরা নাউন ফ্রেজের তো শিখলাম, এবার আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখব। অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ ঠিক আমরা যে দুইভাবে গঠন করেছিলাম ওইভাবেই আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও গঠন করব, ঠিক তো? তাহলে আমরা যেমন নাউন ফ্রেজের সাথে একটা প্রি মডিফায়ার, একটা ডিটারমিনার এবং পরবর্তী পোস্ট মডিফায়ার যুক্ত করেছিলাম, হয়তো অ্যাডজেক্টিভ ফ্রেজে এইভাবে পোস্ট মডিফায়ার যুক্ত হবে না, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজকে প্রধানত একটা হেড অ্যাডজেক্টিভের সাথে
হ্যাঁ, একটা অ্যাজেক্টিভের সাথে আমরা একটা কি করব, তার পূর্বে একটা ইন্টেন্সিফায়ার যুক্ত করব। কি যুক্ত করব বলো? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার অথবা মিটিগেটর বলা হয়, হয় ইন্টেন্সিফায়ার নাকি মিটিগেটর, যেটা আমরা আগেও জেনেছি, যেটা আমরা নাউন ফ্রেজে পেয়েছিলাম এই জায়গায়। হ্যাঁ, এই যে কোনো একটা অ্যাজেক্টিভ আছে, সে অ্যাজেক্টিভের পূর্বে অ্যাজেক্টিভেরই প্রিমোডিফায়ার হিসাবে আমরা কোনো অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার বা মিটিগেটর যুক্ত করতে পারি। যুক্ত করে আমরা এই অ্যাজেক্টিভের সাথে কি করতে পারি, একটা ফ্রেজ গঠন করতে পারি। সেই হিসাবে দেখো এখানে হেড হচ্ছে এখানে অ্যাজেক্টিভ, আর এই অ্যাজেক্টিভের প্রিমোডিফায়ার হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার দিয়ে হয়ে গেছে ভেরি লেজি। তাহলে লেজি ছিল কি শুধু অ্যাজেক্টিভ, তাই না? লেজি ছিল একটা অ্যাজেক্টিভ, আর ভেরি লেজি যখন বলবো তখন হবে কিসে বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজ, তাই তো? তখন তাকে আমরা বলবো কি অ্যাজেক্টিভ ফ্রেজ। তো সেই হিসাবে দেখো হি ইজ ভেরি লেজি, তাহলে এখানে গঠনটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস এই পুরোটা মিলে হবে কি আমাদের অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, তাই না? পুরোটা মিলে হবে কি একটা অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ এই পুরো ফ্রেজটাই মিলে একটা অ্যাজেক্টিভ, মানে অ্যাজেক্টিভ ফ্রেজটাই হচ্ছে আমাদের পুরো অ্যাজেক্টিভের কাজ করছে। একইভাবে দেখো উই ওয়ার ভেরি টায়ার্ড, আমরা খুবই ক্লান্ত ছিলাম, তাহলে এখানেও কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অ্যাজেক্টিভ কমপ্লিমেন্টে কি শুধু সিঙ্গেল অ্যাজেক্টিভ আছে নাকি অ্যাজেক্টিভ ফ্রেজ আছে এখানে? অ্যাজেক্টিভ ফ্রেজ। এই জায়গাটা একটু বোঝাচ্ছি এই কারণে যে তোমরা অনেক সময় সেন্টেন্সে মিস করতেছো, যে আমরা এখানে কি বলবো, কি নামে চিনবো। দ্য স্নেক ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস, সাপটা খুবই বিপজ্জনক। তাহলে এক্সট্রিমলি ডেঞ্জারাস এটা কি বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাজেক্টিভ ফ্রেজ। তারপরে লার্নিং ইংলিশ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটাও কি একটা অ্যাজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এইভাবে অ্যাজেক্টিভের সাথে আমরা কোনো ইন্টেন্সিফায়ার বা মিটিগেটর বা অ্যাডভার্ব যুক্ত করে আমরা একটা ফ্রেজ বানাতে পারি, এটা তো আমরা সিম্পলি জানি। দ্বিতীয়টাই আসো এবার, একটু মনে আছে নাউন ফ্রেজ হিসাবে কোন কোন ফ্রেজ বুঝতে পারছিল? দেখো নাউন ফ্রেজ হিসাবে আমরা কোন কোন ফ্রেজকে বসাতে পারি? জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ আর প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ একটু মাথায় রেখো। তাহলে জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজকে নাউনের জায়গাতে বসিয়ে আমরা তাকে নাউন ফ্রেজ হিসেবে গঠন করতে পারি। অ্যাজেক্টিভের ক্ষেত্রে কোন কোন ফ্রেজ আসতে পারে? দেখো প্রিপজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই তিনটা ফ্রেজকে আমরা কোনো নাউনের পরে বসে, তাই তো? দেখো এই ফ্রেজগুলো কোনো নাউনের পরে বসে তাকে পোস্ট মডিফাই করলে তখন এদেরকে আমরা অ্যাজেক্টিভ ফ্রেজ বলবো। তাহলে এটা কিন্তু সরাসরি অ্যাজেক্টিভ ফ্রেজ না, কিন্তু অ্যাজেক্টিভের জায়গায় বসিয়ে আমরা এদেরকে অ্যাজেক্টিভ ফ্রেজের কাজ করাতে পারি। এবং এরা কি হবে? নাউনের পোস্ট মডিফায়ার হবে। বুঝতে পেরেছো তো? নাউনের কি করবে এগুলো? আমরা নাউনের পোস্ট মডিফায়ার হবে। এই যে এই জায়গায় যেগুলো আমরা পড়েছিলাম না, দেখো হেডওয়ার্ড নাউন, এই নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে আমরা কি পেতে পারি? প্রিপজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এইগুলোকে আমরা কোথায় বসাবো? নাউনের পরে বসাবো। পরে বসিয়ে ওই নাউনকে মডিফাই করে নাউন সম্পর্কে আমরা কিছু বলবো। তখন ওই প্রিপজিশনাল ফ্রেজ হোক আর প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হোক আর পাস্ট পার্টিসিপল ফ্রেজ হোক, সবই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। এই কথাটুকু কি বোঝা গেল? হ্যাঁ জি স্যার। জি স্যার। একটু খেয়াল করো, দেখো আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি, মনে করি এখান থেকে একটা সেন্টেন্স নিয়ে যাই, না ক্লিক করে যাচ্ছে। মনে করি এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমি যদি বলি দেখো এটুকু আমি এখানে মূল স্ট্রাকচার কোনটুকু, মূল সেন্টেন্স হচ্ছে কোনটুকু জানো তো? দ্য ওয়াটার ইজ পলিউটেড, তাই না? এরকম না বিষয়টা? দেখো দ্য ওয়াটার ইজ পলিউটেড, এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে কেউ বলতে পারবা? প্যাসিভে। এখন খেয়াল করো এই ক্ষেত্রে আমরা
দুটা ফ্রেজ পেয়েছি, যে দুটা ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করছে। বলো তো কোনটা কোনটা? হাইলি হাইলি পলিউটেড আর হচ্ছে অফ দিস স্পট। দেখো এই যে খেয়াল করো, দ্য ওয়াটার ইজ পলিউটেড, এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যখন বললাম হাইলি পলিউটেড, তাই না, তখন কেমন হলো? পুরোটা মিলে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল না? দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে পানি, কোন পানিগুলো পলিউটেড? কোন পানি পলিউটেড? কোথাকার? অফ দিস পন্ড। হ্যাঁ, তাহলে এই অফ দিস পন্ড এই ওয়াটারের কিন্তু নির্দেশক হিসাবে কাজ করছে। যেহেতু সে নাউনের নির্দেশক হিসাবে কাজ করছে, সেই হিসাবে সে কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে এই সেন্টেন্সে আমরা দুটা অ্যাডজেক্টিভ ফ্রেজ পেয়েছি, একটা হচ্ছে এই দেখ ইন্টেন্সিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ, আরটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজই নাউনের পরে বসে নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভের কাজ করছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এইখানে আসলে টোটাল এটাই একটা নাউন ফ্রেজ। এর ভিতরে দ্য ওয়াটার হচ্ছে হেডওয়ার্ড, দি হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আর এই নাউনের পোস্ট মডিফায়ার হচ্ছে এটা, দি পুরোটা মিলে আবার নাউন ফ্রেজ। কিন্তু আপাতত আমরা শুধু এই অংশটুকু নিয়ে কথা বলছি, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কীভাবে থাকতে পারে। তাহলে এইভাবে মনে করে আমি বললাম, আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি, দ্য কালার অফ দিস dress is not very attractive। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কয়টা আছে বলো? দুইটা দুইটা। হ্যাঁ, কোনটা? ভেরি এন্ড দিস of this are not ড্রেস আর very ভেরি অ্যাট্রাকটিভ, তাই তো? অফ দিস ড্রেস Attractive. আর হচ্ছে ভেরি অ্যাট্রাকটিভ, এই, তাই তো? এই দুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এইভাবে আমরা তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা দুইভাবে চিনবো। এখানেও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা দুইভাবে চিনছি, তাই না? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত হয়ে ইন্টেন্সিফায়ার দিয়ে, আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এইগুলোকে কোনো নাউনের, যেমন এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পেয়েছি। এবার আমি বলতে পারি কি, এখানে আমি যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল দিই, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বেতে আইএনজি থাকবে। হ্যাঁ, দেখো আই স আ বার্ড, আমি একটা পাখি দেখলাম, পাখিটার অবস্থান কি বলো? flying in the sky. হ্যাঁ, তার ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে হচ্ছে নাউনের মানে মোটামুটি অ্যাডজেক্টিভ হয় কি, যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, অবস্থান ইত্যাদি নির্দেশ করে, তাকে আমরা বলি কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পাখিটাকে আমি দেখলাম, আর পাখিটার অবস্থান কি, এখন কি করছে পাখিটা? আকাশে উঠছে। তার মানে এই ফ্লাইং ইন দ্য স্কাই এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা বার্ডের পোস্ট মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। একইভাবে হি গেভ মি আ মোবাইল ফোন, দেখো হি গেভ মি আ মোবাইল ফোন, সে আমাকে একটা মোবাইল ফোন দিয়েছিল, এটা কোন গঠনে আছে বলতে পারবা কেউ? হি গেভ মি আ মোবাইল ফোন, এই সেন্টেন্সের এটা সাবজেক্ট প্লাস বাই ট্রান্সিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তাহলে এইটুকু পর্যন্ত আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেছে, যে হি গেভ মি আ মোবাইল ফোন, সাবজেক্ট প্লাস ডাইট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, সাথে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন বাকিটুকু যে আমি যুক্ত করলাম মেড ইন চায়না, এটুকু কি? এই মেড ইন চায়না দিয়ে আমি কি ফোনকে মডিফাই করেছি না বলো তো? জি স্যার। বোঝাতে চেয়েছি ফোনটা কোথায় তৈরি, ফোনটা চায়না। চায়নার তৈরি। তার মানে এই যে বাড়তি একটা অংশ আমি করলাম কি, এই ফোনের সাথে যুক্ত করলাম, করে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু বড় হয়ে গেল না? এভাবে কি করছি আমরা, দেখো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের সাথে, দেখো এটা ছিল কি ছোট্ট একটা সেন্টেন্স স্ট্রাকচার, সেটার সাথে আমরা ইন্টেন্সিফায়ার, কখনো পোস্ট মডিফায়ার যুক্ত করে সেন্টেন্সগুলোকে আস্তে আস্তে বড় করতেছি। তাহলে তোমাকে প্রথমে বেসিক সেন্টেন্সটা ধরতে পারতে হবে, তারপরে এই সেন্টেন্সটাকে বড় করার জন্য আরও কি আমি অ্যাড করলাম, সেটা যদি তুমি একবার ধরতে শিখো, তাহলে তুমি নিজেও যেমন সেন্টেন্স লিখতে পারবা, তেমনি একটা সেন্টেন্সকে দেখার সাথে সাথে পড়ে তুমি তার মিনিং করতে পারবা। তো এই জন্য তাহলে মেড ইন চায়না এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটাও অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে তো টোটাল 3টা ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এবং প্রত্যেকটা ফ্রেজই প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার হয় বলো তো? পোস্ট মডিফায়ার হয়। ঠিক আছে, মডিফায়ার। তো এখানে দেখো
একটা সেন্টেন্স যদি আমি এখন একটা দিই তোমাদেরকে, একটু আমাকে বলবা যে এখানে কোনটা কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এই গঠনটার ভিতরে, বলো এর মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা কোনটা? রিয়েলি ডেলিশিয়াস আর বাই মাই মাদার রিয়েলি ডেলিশিয়াস তাহলে একটা পেলাম যে রিয়েলি ডেলিশিয়াস, ঠিক আছে। আর একটা বাই মাই মাদার। শুধু বাই মাই মাদার বললে হবে? এটা কি নাউনের পরে বসছে? বাই মাই মাদার কি নাউনের পরে বসছে? কুকড বাই মাই মাদার। The cooked by my mother. হ্যাঁ, কুকড বাই মাই মাদার, এইটুকু। কারণ এটা দিয়ে কাকে মডিফাই করা হচ্ছে? নাউন কে, ফুড। হ্যাঁ, ফুডকে। দেখো আমার মূল সেন্টেন্স ছিল কিন্তু এটা, আমি এটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম, দিয়ে করলাম কি দ্য ফুড আর ডেলিশিয়াস। এটা হচ্ছে আমাদের সেই সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই তো। দেখো সেই বেসিক স্ট্রাকচারে কিন্তু আমরা ফিরে গেছি। এইবার বেসিক স্ট্রাকচারের সাথে আমরা ছোট ছোট করে অ্যাড করছি। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার ফুড আর ভেরি, তাহলে বলছে দ্য ফুডস আর রিয়েলি ডেলিশিয়াস। হ্যাঁ, ফুডগুলো বা খাবারগুলো খুবই সুস্বাদু। কোন খাবার? তুমি কোন খাবারের কথা বলছো? তখন আমি ওকে পোস্ট মডিফাই করার জন্য বললাম কুকড বাই মাই মাদার, মানে আমার মায়ের রান্না করা খাবারগুলো, ঠিক আছে। তো আমার মায়ের রান্না করা খাবারগুলো খুবই ডেলিশিয়াস। তাহলে এই কুকড বাই মাই মাদার এটা কিন্তু পোস্ট মডিফায়ার হিসাবে ফুডকে মডিফাই করেছে, বিধায় এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কিন্তু পাস্ট পার্টিসিপল ফ্রেজটা আপাতত কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। Adjective phrase. এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স পাবো। কেমনভাবে পাবো? আমাদের লিখতেও হবে। যেমন বললাম সনেট 73 রিটেন বাই শেক্সপিয়ার, তাই তো? কি করছে? ডিলস উইথ, কি নিয়ে আলোচনা করছে? মর্টালিটি ডিপিং অফ লাভ, এজিং অ্যান্ড লাভ, মনে করে এটা বললাম। তাহলে দেখো তো, এই যে রিটেন বাই শেক্সপিয়ার, এটা কি 73 বা পোয়েমকে মডিফাই করছে না? দেখো তো। জি স্যার। হ্যাঁ, দেখো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স লিখবো। তাহলে সনেট 73 রিটেন বাই শেক্সপিয়ার ডিলস উইথ মর্টালিটি অ্যান্ড লাভ। তাহলে এই যে রিটেন বাই, তাহলে এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা আপাতত একটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে। তার মানে একটা নতুন তথ্য দিলাম আমি। এই তথ্যটি অ্যাড করার জন্য আমি এই ফ্রেজটা ব্যবহার করলাম, ঠিক আছে। জি স্যার। তো ঠিক আছে, এভাবে একটু খেয়াল করো মা। তাহলে আমরা পেলাম দুটো আরও ফ্রেজ, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ দুইভাবে গঠন করব, নাউন ফ্রেজ দুইভাবে গঠন করব। আর প্রত্যেকবার খেয়াল করবা তাহলে কোন কোন ফ্রেজ নাউন ফ্রেজে বসতে পারে আর কোন কোন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজে বসতে পারে। এখানে কমন ফ্রেজ কোনটা, যেটা নাউন ফ্রেজে হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজে হতে পারে, বলো তো? Prepositional হ্যাঁ, phrase. প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এটা যদি নাউনের অবস্থানেই বসে তাহলে সে নাউন ফ্রেজ, আর যদি সে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে তাহলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই হলো ব্যাপার। দেখো একই ফ্রেজ কিন্তু ভিন্ন ভিন্ন ফ্রেজের কাজ করতে পারে, কি মনে থাকবে? আরেকটা ফ্রেজ অবশ্যই এখানে বাস গেছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতে পারে, ওটা পরে আসছে। এবার আসি হচ্ছে ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব। ভার্ব ফ্রেজ, তাহলে ফ্রেজ মানে কি? একের অধিক, তাই না? আর ভার্ব ফ্রেজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে, খেয়াল করো একটা প্রিন্সিপাল ভার্ব আছে। মনে করো এটা বললাম হচ্ছে ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং নাও, আই অ্যাম ওয়ার্কিং নাও। এখানে ভার্ব ফ্রেজ কোনটা বলো? am working। প্রিন্সিপাল ভার্বের সাথে, প্রিন্সিপাল ভার্বের সাথে এক বা একাধিক অক্সিলারি ভার্ব, এবং কখনো কখনো গ্রুপ ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্বের সাথে যদি কোনো পার্টিকেল থাকে, এই সবগুলোকে মিলে আমরা বলতে পারি একটা ভার্ব ফ্রেজ। মানে যতটুকু মিলে একটা ভার্ব হবে ততটুকুই আমরা ভার্ব ফ্রেজ বলবো। যেমন কি আমরা যদি আমরা টেন্স তো পড়ে এসেছি, তাই না? আমরা টেন্সও পড়ে এসেছি, প্যাসিভ ভয়েসও পড়ে এসেছি। সেই হিসাবে আমি যদি বলতে পারি যে আই উইল হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আই উইল হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে তাহলে ভার্ব ফ্রেজ কতটুকু? উইল হ্যাভ বিন ইনভাইটেড। হ্যাঁ, উইল হ্যাভ বিন ইনভাইটেড, এই পুরোটুকু হচ্ছে কি আমাদের ভার্ব ফ্রেজ।
এই ভার্ব ফ্রেজের ভিতরে প্যাসিভ এবং টেন্স দুটাই আছে না? এটা বলতে পারবে কেউ এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস? স্যার এটা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ, তাই না? এই বিনটা এসেছে কি মূল ভার্বের জায়গাতে বসে, তাহলে এইটুকু মিলে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। আর বি ভার্বের পর যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল পাবো তখন পুরোটাকে আমরা বলবো কি ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ। তাহলে দেখো এই পুরোটাই হচ্ছে কিন্তু ভার্ব ফ্রেজ। আবার এমন ভার্ব ফ্রেজ হয় না যে লুক ডাউন আপন, এইটার মিনিং জানো কি? বলো। ডিমিন মানে কাউকে ছোট করা, ডিমিন মানে কাউকে ছোট করে দেখা, ঠিক আছে? তো এখন যদি আমি সেন্টেন্সটা লিখি এভাবে, তাহলে লুক ডাউন আপন এই পুরোটা মিলেই হচ্ছে কি কাউকে ছোট করা। এখন যদি আমি সেন্টেন্স লিখি যে দ্য পোর শুড নট বি লুক ডাউন আপন, এখানে তাহলে ভার্ব ফ্রেজ কতটুকু বলো? should not be looked down. look down upon। পুরোটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ, ঠিক আছে? তো এই কারণে পুরোটা মিলে একটা ভার্ব, যে গরিবদের ছোট করে দেখা বা নিচু করে দেখা উচিত না, বা তাদেরকে ছোট করা উচিত না। তো সেই হিসাবে লুক তাহলে শুড নট টানে অ্যাডভার্বে গেল, তাহলে শুড বি লুক ডাউন আপন, এই ডাউন আপনও ভার্বের ফ্রেজের মধ্যে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজের ব্যাপারে। জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম যে ভার্ব ফ্রেজ মানে কি প্রিন্সিপাল ভার্বের সাথে যখন এক বা একাধিক অক্সিলারি ভার্ব এবং প্রয়োজনে কোনো পার্টিকেল বা অন্যান্য ওয়ার্ড বসে ভার্বের কাজ করে তখন তাকে আমরা ভার্ব ফ্রেজ বলছি, ঠিক আছে? যেমন হচ্ছে গো ভার্বটির সাথে যদি আমরা হ্যাজ বিন অক্সিলারি ভার্ব দুটি যুক্ত করে একটি ভার্ব ফ্রেজ গঠন করা যায় তাহলে হচ্ছে কেমন? যেমন হ্যাজ বিন গোয়িং, তাহলে হি হ্যাজ বিন গোয়িং, এই পুরোটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। তাহলে এখানে হ্যাজ বিন গোয়িং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে, যেটা একটা ভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে। এছাড়াও গোয়ের সাথে অন ব্যবহার করা হয় তখন তা হয়ে যায় একটি গ্রুপ ভার্ব। এখন গ্রুপ ভার্বের অর্থ কোনো কাজ চালিয়ে যাওয়া, সেই অর্থেও আমরা কি করতে পারি? দ্য প্রোগ্রাম হ্যাজ বিন গোয়িং অন, এই পুরোটা হচ্ছে তখন ভার্ব ফ্রেজ। তাহলে এখানে ভার্ব ফ্রেজটি হলো কি হ্যাজ বিন গোয়িং অন। সুতরাং এখানে আরও আছে যেমন শুড টেক কেয়ার অফ, এটা মানে কি কারোর যত্ন নেওয়া নাকি? তারপর হচ্ছে পুলিশ ইজ সিং ইনটু মানে হচ্ছে তদন্ত করা। তাহলে হি ইজ গোয়িং টু মিট ইউ, এই যে আমরা যখন বি গোয়িং টুকে আমরা যদি অক্সিলারি ভার্ব হিসাবে ধরি তাহলে পুরোটা মিলে কি ইজ গোয়িং টু মিট, এটা কি পুরোটা একটা ভার্ব ফ্রেজ হচ্ছে না? বলো তো। জি স্যার। এই পুরোটা হচ্ছে কি একটা জি, ভার্ব স্যার। ফ্রেজ। তো সেই হিসাবে যেমন আমরা যদি এখন একটা অক্সিলারি ভার্ব দেখি, আমরা জানি হ্যাড বেটার কি একটা অক্সিলারি ভার্ব না? হ্যাড বেটার। জি। তাহলে এটার সাথে যদি আমরা Modal tense auxiliary। লাগাই, যেমন বললাম যে ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস নাও, এখানে ভার্ব ফ্রেজ কতটুকু? Had better leave. হ্যাড বেটার লিভ, তাহলে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তার মানে কি এইখানে আমরা প্রত্যেকটা ফ্রেজ যদি আমরা শিখে নিই তাহলে আমি একটা সেন্টেন্সের মানে একদম কাঠামোগুলোকে চোখে নাকে মুখে দেখতে পাবো যে এইটুকু আমার আলাদা আলাদা বিষয়। হ্যাঁ, তাহলে ভার্ব ফ্রেজটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আমরা শিখলাম নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এবার আসি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজকে কিন্তু আমরা একভাবেই দেখলাম, যেটা মূল ভার্বের সাথে তার সাথে আগে পিছে অন্যান্য ওয়ার্ড যুক্ত করে যতটুকু অংশ একটা ভার্বের অর্থ প্রদান করবে ততটুকুকে আমরা বলবো হচ্ছে ভার্ব ফ্রেজ, ঠিক তো? এবার আসবো হচ্ছে অ্যাডভার্ব জি। ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজের মানে অ্যাডভার্বের সম্পর্ক কার সাথে সেটা আমরা আগে দেখে নিই। অ্যাডভার্ব আসলে কি জিনিস? অ্যাডভার্ব নিয়ে তো আমরা কথা খুব একটা বলি নাই। অ্যাডভার্ব প্রধানত কাকে কাকে মডিফাই করতে পারে সেটা একটু খেয়াল করো, জানা আছে আমাদের? দেখো অ্যাডজেক্টিভ কে পারে। দেখো মডিফাই করে। অ্যাডভার্ব প্রধানত হচ্ছে দুই ভাবে আমরা অ্যাডভার্বকে পাই। অ্যাডভার্ব হচ্ছে কোনো সিঙ্গেল ওয়ার্ডের মডিফায়ার, আর একটা হচ্ছে কোনো সেন্টেন্সের মডিফায়ার। সেন্টেন্স বা ফ্রেজ বা ক্লজের মডিফায়ার হিসাবেও কিন্তু আমরা তাকে পাই। তাহলে পার্সন স্পিচ হিসাবে অ্যাডভার্ব প্রধানত মডিফাই করতে পারে কোনো অ্যাডজেক্টিভকে, তারপরে কি ভার্বকে ভার্বকে এবং অ্যাডভার্ব নিচে কি অন্য কোনো অ্যাডভার্বকে, ঠিক আছে? তো আর সাথে আমরা কি পাবো? কোনো সেন্টেন্সকে অথবা কোনো ফ্রেজকে, ঠিক আছে, আমরা কিন্তু মডিফাই করতে ব্যবহার করব। তবে
এই অ্যাডভার্বের ভার্বের ব্যবহার বাদে বাকি ব্যবহারগুলো হচ্ছে একটু অন্য রকমের। তাহলে এখানে যেটা আমরা কথা বলবো, এই অ্যাডভার্বকে আমরা প্রধানত ভার্বের মডিফায়ার হিসেবে কথা বলবো এই জায়গায়, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মডিফায়ার হিসেবে কথা বললে সেটা তো ইন্টেন্সিফায়ার হয়ে গেল, তাই না? সেই অ্যাডভার্ব হয়ে গেল কি ইন্টেন্সিফায়ার। তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যে অ্যাডভার্ব মডিফাই করে তাকে প্রধানত ইন্টেন্সিফায়ার বলা হয়, এবং তারা একসাথে মিলে কি করে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ গঠন করে। তাহলে এখন আমরা যেহেতু একটা অ্যাডভার্ব ফ্রেজ গঠন করব, তাহলে অ্যাডভার্ব ফ্রেজও অ্যাডজেক্টিভের মতো দুইভাবে গঠন করা হয়। হেডওয়ার্ড হিসাবে যদি আমরা কোনো অ্যাডভার্ব পাই, তার পূর্বে যদি আমরা কোনো ইন্টেন্সিফায়ার যুক্ত করি, তাহলে সে একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। কেমন মনে করে বললাম হচ্ছে কুইকলি, এটা একটা অ্যাডভার্ব। কুইকলি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন যদি আমি এর সাথে ভেরি লাগাই তাহলে হবে কি? বলো, ভেরি কুইকলি, তখন কি একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাচ্ছে না একটা? হ্যাঁ। জি স্যার। তাহলে ঠিক অ্যাডজেক্টিভের মতো, যদি আমরা অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি লাগাতাম তাহলে সেটা হতো অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু অ্যাডভার্বের পূর্বে আমরা ভেরি লাগিয়েছি, অ্যাডভার্ব লাগিয়েছি, তাই সেটা হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। সেটা এখানে বলা হয়েছে, দেখো। তাহলে দুই বা ততোধিক ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সের কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, তখন তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলি। এখন অ্যাডভার্ব ফ্রেজ দুইভাবে গঠন করা হয়। প্রথমটা হচ্ছে কোনো অ্যাডভার্বকে হেডওয়ার্ড হিসাবে ধরে তার পূর্বে অন্য কোনো ওয়ার্ড যেমন ইন্টেন্সিফায়ার বসিয়ে অ্যাডভার্ব ফ্রেজ গঠন করা হয়, যেটা আমি এখানে কুইকলি দিয়ে বুঝিয়েছি। তাহলে হি ওয়াক্স ভেরি কুইকলি, সে খুব দ্রুত হাঁটতে পারে। তাহলে এখানে ভেরি কুইকলি পুরোটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব ফ্রেজ। একইভাবে দেখো, ইট ইজ রেইনিং কোয়াইট হেভিলি, খুবই জোরে বৃষ্টি হচ্ছে। তাহলে কোয়াইট হেভিলি কি এখানে একটা কি ফ্রেজ? বলো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপর দ্য স্নেক ইজ মুভিং এক্সট্রিমলি ফাস্ট, তাহলে এক্সট্রিমলি ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, তার সাথে মিলে এক্সট্রিমলি ফাস্ট একটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ। ভেরি লাউডলি, এটা একটি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্বের সাথে একটা ইন্টেন্সিফায়ার যুক্ত করে আমরা যে ফ্রেজটা গঠন করব তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। এবার হচ্ছে ঠিক অন্য ফ্রেজ দিয়েও কিন্তু আমরা অ্যাডভার্বের কাজ করাতে পারি। যেমন এখানে আবার ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? তো এই চারটা ফ্রেজ যদি কোনো ভার্বের প্রি বা পোস্ট মডিফায়ার হিসাবে বসে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ বলবো। চিন্তা করো, এখানে তাহলে কয়টা ফ্রেজ আসতেছে অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে? বলো। চারটা। ইনফিনিটিভ আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ আছে এবং প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এই চারটা ফ্রেজই অ্যাডভার্ব ফ্রেজের কাজ করতে পারে। কিভাবে দেখো, টু বরো মাই বুকস, ঠিক আছে? তো সরি, এখানে বড় মাই, সরি, হি কেম হিয়ার টু বরো মাই বুকস। হ্যাঁ, টু বরো মাই বুকস মানে আমার বই ধার নিতে। হি কেম হেয়ার, সে এসেছিল, সে এখানে এসেছিল। উদ্দেশ্যটা কি? বলো। টু বড় মাই বুক। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার বই ধার নেওয়া। তাহলে ভার্বের উদ্দেশ্য দেখো, টু বরো মাই বুকস ইনফিনিটিভ ফ্রেজটি কেম ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে বসে উক্ত ভার্বের উদ্দেশ্য নির্দেশ করছে, মানে ভার্বকে মডিফাই করছে, কেন এসেছিল। তাই এই ইনফিনিটিভ ফ্রেজটি হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ, মনে থাকবে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি নাউনের অবস্থানে বসে তাহলে সে হচ্ছে নাউন ফ্রেজ হয়, আর যদি অ্যাডভার্বের জায়গায় বসে তাহলে সে হয় কি? অ্যাডভার্ব ফ্রেজ। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমরা কীভাবে বুঝবো? আস্তে আস্তে বোঝা যাবে, শুধু আগে চিনে নাও, আগে চেনো তারপরে বোঝো, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো, কমপ্লিটিং মাই হোম টাস্ক। দেখো, কমপ্লিটিং হচ্ছে কিন্তু ভার্বের আইএনজি, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব। কখন ঘুমাতে যাব? বলো। কমপ্লিটিং মাই হোম টাস্ক। তাহলে আমি আমার ভার্বের সময় কখন? আমি কখন ঘুমাতে যাব? তাহলে আমি কখন যাব, তাহলে যাব ভার্বের সময় নির্দেশ করতেছে কি দিয়ে? এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দিয়ে। যেহেতু এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দিয়ে ভার্বের সময় বোঝাচ্ছে, সেই হিসাবে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব ফ্রেজ। দেখো, কমপ্লিটিং মাই হোমওয়ার্ক প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি গো ভার্বের প্রি মডিফায়ার হিসাবে উক্ত ভার্বের সময় নির্দেশ করছে, তাই এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? ব্যবহারটা খেয়াল করো। তাহলে ভার্বের মডিফায়ার হচ্ছে, আগেরটা ছিল ভার্বের উদ্দেশ্য বোঝাচ্ছে, পরেরটা হচ্ছে ভার্বের সময় বোঝাচ্ছে। এখন আরেকটা দেখো,
হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক, ঠিক আছে? তো হ্যাভিং কমপ্লিটেড মাই টাস্ক আই ওয়েন্ট টু স্লিপ। আমি ঘুমাতে গিয়েছিলাম। কখন ঘুমাতে গিয়েছিলাম? আমার হোম টাস্ক শেষ করে। তাহলে এটাও কি আমার সময় বোঝাচ্ছে না? দেখো তো। জি স্যার। এবং এটা যেহেতু পারফেক্ট পার্টিসিপল, দেখো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মিলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে এটা পারফেক্ট পার্টিসিপল এবং এটা আমাদের ওয়েন্ট ভার্বের সময় হিসাবে নির্দেশ করছে। তাই দেখো এটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটি ওয়েন্ট ভার্বের প্রিমোডিফায়ার হিসাবে উক্ত ভার্বের সময় নির্দেশ করছে। তাই এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটিকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলছি। ঠিক আছে? তাহলে ভার্বের সময় নির্দেশ করতে, ভার্বের উদ্দেশ্য নির্দেশ করতে, ভার্বের কারণ নির্দেশ করতে যে ফ্রেজগুলোকে আমরা ব্যবহার করব সেগুলো অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে ব্যবহার হবে। এরপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ কি দেখো, হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন। সে পরীক্ষা দিতে পারেনি, মানে সে পরীক্ষা দিতে পারেনি। কেন দিতে পারেনি বলো? বিকজ অফ হার হ্যাঁ, বিকজ অফ আর ইলনেস, তার অসুস্থতার জন্য। তাহলে পরীক্ষা না দিতে পারার কারণ, তাহলে পরীক্ষা না দিতে পারার কারণ, তাহলে ভার্বের যদি কারণ নির্দেশ করা হচ্ছে, অতএব অ্যাটেন্ড ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে উক্ত ভার্বের কারণ নির্দেশ করছে। তাই এই প্রিপোজিশনাল ফ্রেজটি হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কয়টা ফ্রেজ বসতে পারে বলো? 4টা ফ্রেজ। 4টা, তাই তো? ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এই 4টা ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ হিসাবে বসতে পারে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সুন্দর করে একটু ধীরে সুস্থে বুঝে শুনে মাথায় নিবা এবং বোঝার চেষ্টা করবা এখানে আসলে কি ব্যবহার করা হচ্ছে। স্যার, হ্যাঁ বলো। স্যার ইন্টেন্সিফায়ার নিয়ে যদি দুইটা কথা বলতেন, মানে কিভাবে বুঝবো? ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যে বসবে সেই ইন্টেন্সিফায়ার। ওটা কি বাড়তি কিছু, মানে ভাব প্রকাশ করে এরকম কিছু? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মডিফায়ার, তার মানে কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে কি কি করবে? এটা তো গত ক্লাসে বুঝেছিলাম, তুমি ছিলে আগে। গুড। না স্যার, ক্লাসে ছিলাম না। হ্যাঁ, তাহলে গুড কতটুকু ভালো? সে গুড, গুড দিয়ে কতটুকু ভালো বোঝাচ্ছে? ভেরি গুড। আমি তো ভেরি বলি নাই, তুমি কেন বললা? আমি তো ভেরি কথা, আমি শুধু বলছি গুড। গুড দিয়ে কতটুকু বোঝাচ্ছে? কোনো পরিমাণ আছে? এমনি ভাব। এমনি বোঝাচ্ছে। না স্যার, তাহলে এটা আমি বলছি কি, আমি বললাম ভেরি, তখন কেমন হলো গুডটা? বেশি ভালো। তারপর যদি বলি লেস, তখন? কম ভালো। তাহলে এখন গুডের অবস্থানটা কি কম বেশি হচ্ছে না? এইভাবে যখন আমরা কোনো অ্যাডজেক্টিভের আগে এরকম কোনো ওয়ার্ড যুক্ত করে ওই অ্যাডজেক্টিভকে এইভাবে নির্দেশ করাবো, তখন তাকে বলা হয় ইন্টেন্সিফায়ার বা মিটিগেটার। কমালে পারে মিটিগেটার বলা হয়, আর বেশি হলে পারে ইন্টেন্সিফায়ার বলা হয়। ও আচ্ছা, কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য ক্লাসগুলো করতে হবে। তুমি কবে যুক্ত হয়েছো? আজকে নতুন? না স্যার, আমি ছিলাম, একটু একটা কারণ ছিল, আমার শাশুড়ি অসুস্থ ছিল, তো এই জন্য হচ্ছে ওই সময়টা করতে পারিনি। একটু ক্লাসগুলো নিয়মিত করে নিলে ওই যে বললাম যে গ্যাপ থেকেই যাবে। যারা অনিয়মিত হবা তারা কিন্তু গ্যাপ নিয়েই বড় হবা এবং ইনকমপ্লিট পড়াশোনা নিয়ে বড় হবা। আর যারা রেগুলার ক্লাস করবা তাদের ভিতরে একটা কমপ্লিট সেন্স আস্তে আস্তে ডেভেলপ করতে করতে একটা বড় জিনিস তৈরি হবে, মানে পজিটিভ জিনিস তৈরি হবে। আর ক্লাস মিস করতে 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 গ্যাপ ফেলতে ফেলতে বড় একটা পুকুরের মতো গর্ত তৈরি হবে, যেটা তুমি আর ওটা কখনোই ফিল আপ করতে পারবে না। এই জন্য অসুবিধা থাকতেই পারে, সুবিধা নিয়েই সে 1 ঘন্টা ঘুম কম দিয়ে হোক, খাবারের সময় ভিডিওটা দেখে হোক, হ্যাঁ তোমার অসুবিধা থাকতে পারে, তুমি ব্যস্ত ছিলা, কিন্তু যে কোনোভাবে যদি একটু দেখে নাও দেখবা যে পরের ক্লাসটা তোমার কাছে বুঝতে ভালো লাগবে। ঠিক আছে? Okay, sir. আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো ক্লাস আওয়ারকে গুরুত্ব না দেওয়া। ঠিক আছে? অন্য দেশে ক্লাস আওয়ারকে গুরুত্ব দেয়, যে একটা কোর্সে আমরা এরকম 400 মিনিট সময় ব্যয় করব, মানে 4 ঘন্টা বা 400 ঘন্টা আমরা এই কোর্সের উপর ব্যয় করব। তাহলে 400 ঘন্টার ভিতরে কত ঘন্টা একটা স্টুডেন্ট ওই ব্যয় করেছে ক্লাসে, তার উপর ভিত্তি করে তার নলেজকে মাপা হয়। কারণ ক্লাসে থাকলে অটোমেটিক কেউ না কেউ কিছু না কিছু বুঝে, তাই না? বলো। জি স্যার। কম বেশি জি, স্যার। হলেও সে বুঝবে, আর যদি ক্লাসই না থাকে তাহলে সে কি কিছু বুঝবে? বলো। জি না। তার জন্য ক্লাস আওয়ার গুরুত্বপূর্ণ, এই জন্য একটু খেয়াল করবা। ওকে, তাহলে আমরা তাহলে আপাতত কয়টা ফ্রেজ শিখলাম গতকাল থেকে আজ পর্যন্ত? 4টা। 7টার ভিতরে মেজর 4টা কিন্তু আমরা শিখে গেছি। মেজর 4টা, এই 4টা সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। কি কি?
নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে তো? একটা সেন্টেন্সকে আমরা কিন্তু এভাবে টেনে টুনে গুছিয়ে প্রচুর ফ্রেজ কিন্তু আমরা বার করে ফেলতে পারবো, প্রচুর ফ্রেজ আমরা বার করে ফেলতে পারবো। হ্যাঁ, আসছি পরে। এরপরে যেটা আসছে সেটা হলো ফ্রেজ প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে 6 প্রকার। হ্যাঁ, প্রিপোজিশন হচ্ছে 6 প্রকার। তোমরা যদি বই পড়ো, তোমাদের একটা বই কিনতে বলেছি, আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিনছো বইটা সবাই? কিনে টিনে পড়াশোনা শুরু করছো? জি স্যার। জি স্যার। এগুলো জি একটু পড়বা। স্যার। ওই জায়গাতে তোমাদের একটু প্রিপোজিশনের প্রকারভেদটা আমি একটু পড়তে বললাম। হয়তো ছোটবেলায় তোমরা পড়তে পারো প্রিপোজিশন কত প্রকার কী কী, দেখবা 6 প্রকার আছে। তার ভিতরে ফ্রেজ প্রিপোজিশন একটা। ফ্রেজ প্রিপোজিশন এবং প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আলাদা জিনিস। এতক্ষণ ধরে আমরা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলে এসেছি। দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হলে, দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হলে আমরা তাকে বলছি কি প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? হুম। এবং এই প্রিপোজিশনাল ফ্রেজ কিসের, কোন কোন ফ্রেজের কাজ করতে পারে? এ পর্যন্ত যা জানলাম, প্রিপোজিশনাল ফ্রেজ কোন কোন ফ্রেজের কাজ করতে পারে বলো তো? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এই তিনটা ফ্রেজের কাজ করতে পারে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ নাউনের জায়গায় বসলে নাউন ফ্রেজ, নাউনের পোস্ট মডিফায়ার হলে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর ভার্বের পোস্ট মডিফায়ার হলে বা প্রি মডিফায়ার হলে সেটা হবে কি অ্যাডভার্ব ফ্রেজ। শুধু সে কিসের কাজ করছে তার উপর। কিন্তু তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সে অন্যান্য ফ্রেজের কাজ করে, কিন্তু ফ্রেজ প্রিপোজিশন এর গঠনটাই হচ্ছে এরকম যে কোনো একটা ওয়ার্ডের আগে পিছে সে বসবে, বসে একটা নির্দিষ্ট অর্থ প্রদান করবে। যেমন ইন প্লেস অফ মানে কি পরিবর্তে, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, অ্যালং উইথ মানে কি সহ, ডিউ টু মানে কি কারণে, দেখো ইন সার্চ অফ মানে কি সন্ধানে, তারপর হচ্ছে ইন ভিউ অফ মানে কি বিবেচনায়, ইন কেস অফ মানে কি যদি। দেখো এর সাথে কি এরা কি অন্য কোনো ফ্রেজের কাজ করবে নাকি এটা প্রিপোজিশনেরই কাজ করবে শুধু? বলো। প্রিপোজিশনেরই কাজ করে। প্রিপোজিশনারি কাজ করবে। বলছে এক বা একাধিক প্রিপোজিশন এবং সাথে অন্য ওয়ার্ড বসে প্রিপোজিশন, দেখো ফ্রেজ প্রিপোজিশন গঠিত হয় যা সেন্টেন্সে একটি সিঙ্গেল প্রিপোজিশনের মতো কাজ করে। তাহলে এ কিন্তু অন্যান্য ফ্রেজের কাজ করে না, সে প্রিপোজিশনারই কাজ করে। আর প্রিপোজিশনাল ফ্রেজ সে সেন্টেন্সে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্ব ফ্রেজের কাজ করে। আর ফ্রেজ প্রিপোজিশনের এরকম বিভিন্ন ফ্রেজ প্রিপোজিশন আছে, আমি এখানে টোটাল 45টা দিয়েছি। তোমরা দয়া করে মাঝে মাঝে পড়ে পড়ে এদের অর্থগুলোকে একটু ক্লিয়ার করে নিবা। মনে থাকবে তো সবাই? জি স্যার। এগুলো জি স্যার। একটু পড়ে নিতে হবে। অতএব তোমরা একটু করবা কি, এগুলো একটু পড়ে নিবা। অনেকগুলো জানা আছে তোমাদের, আবার অনেকগুলো অজানাও থাকতে পারে, কারণ এগুলো আমরা সেন্টেন্সের ভিতরে পাবো। যেমন একটু খেয়াল করো, হি সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার। এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু বিবেচনা করতে থাকি তাহলে আমরা একটু দেখি যে আমরা কি কি পাবো। দেখো তো এখানে ফ্রেজ প্রিপোজিশন কোনটা কো? বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ। আর এখানে যেহেতু বাই ডিন্ট অফ একটা প্রিপোজিশন মানে ফ্রেজ প্রিপোজিশন এবং সে প্রিপোজিশনের কাজ করে, তাহলে আমরা কি এই পুরোটা মিলে তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো না? পুরোটা মিলে দেখো তো, জি। কারণ এটুকু হচ্ছে প্রিপোজিশন, এটুকু হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের সাথে নাউন ফ্রেজ যুক্ত হয়ে আমরা বলতে পারি কি এটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই নাকি? আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা সেন্টেন্সে কিসের কাজ করছে? সে সফল হয়েছিল। কিভাবে সফল হয়েছিল? কিভাবে? তাহলে উপায় নির্দেশ করছে, ভার্বের উপায়। তাহলে ভার্বকে যে মডিফাই করে সেই প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা কোন ফ্রেজ বলি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি? তাহলে এখানে আমরা ফ্রেজ প্রিপোজিশন পাচ্ছি, পুরোটা মিলে আবার আমরা প্রিপোজিশনাল ফ্রেজ পাচ্ছি, আবার ব্যবহার অনুসারে আমরা পার্সিস্টেন্স ভিত্তিক আমরা যদি নামকরণ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে টোটাল 3টা ফ্রেজ কিন্তু আমরা এই ফ্রেজের ভিতর থেকে খুঁজে পাচ্ছি। কি কথা বুঝতে পারছো? জি স্যার। একটু খেয়াল করো, একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করতে পারলেই হবে। আর এইটা যদি এখন পড়ে ফেলো তাহলে থার্ড ইয়ারে যে লিঙ্গুইস্টিক্স আছে তোমাদের, ওই জায়গায় কিন্তু এই জিনিসটা তোমাদের যথেষ্ট হেল্প করবে। মনে থাকবে, একদম আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। ওই অধ্যায়টা তোমাদের কাছে কঠিন মনে হবে না। এটা একটু এখন যেহেতু বেসিকটা দরকার, আর এটা আমরা যেহেতু শিখে যাচ্ছি, পরবর্তীতে আমাদের কিন্তু প্রচুর কাজে লাগবে। আচ্ছা, তাহলে আরেকটা সেন্টেন্স আমরা দেখি যে আমরা এর ভিতরে কতগুলো ফ্রেজ খুঁজে পেতে পারি। এইটাতে আমি যদি ভাবি
যে এইটুকুর ভিতরে আমরা কতগুলো ফ্রেজ পেতে পারি। তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি কে কয়টা ফ্রেজ এর ভিতর থেকে উদ্ধার করতে পারে। তোমরা তোমাদের সময় দিলাম 3 মিনিট সময়, তোমরা এখান থেকে ফ্রেজ খুঁজে বার করবা কতগুলো পাওয়া যায়। যারা বলতে পারবা হাত তুলবা, হ্যাঁ, দেখি কে কে বলতে পারে। যে কয়টা পাও সব পেতে হবে এমনটা দরকার নেই, কিছু ফ্রেজ বুঝতে পারলেই হবে। কি কেউ পারবে না এখানে একটা ফ্রেজ বার করতে পারবে না? পারবো স্যার। হ্যাঁ, হাত তোলো দেখি কে কে পারছো, কয়টা কে কে পারবা। এটা কি সবাই হাত তোলো আগের না এখনকার হাত এগুলো? এখনকার। এখনকার, আচ্ছা অনেকে হাত তুলেছো। তাহলে প্রথমে আছে হীরামণি। তাহলে হীরামণি আমাকে বলবে যে সে কয়টা ফ্রেজ পেয়েছে এবং সেগুলো কি কি, বলো। হীরামণি কি আছে? আচ্ছা হীরামণিকে পাচ্ছি না। সেলিম রেজা আছে? সেলিম রেজা নামে? স্যার আছে। আচ্ছা তুমি বলো তো কি কি পেয়েছো। অন দা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, তারপর ওয়ান্টেড টু গিভ, তারপর এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আ নাইস গিফট নাউন ফ্রেজ, নন ফ্রেজ, তারপর টু গিভ ইনফিনিটিভ না, হ্যাঁ টু গিভ, হ্যাঁ টু গিভ ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ। এই পুরোটাকে আমরা বলতে ইনফিনিটিভ পারি আর ইনফিনিটিভ ফ্রেজ। এই পুরোটাকে আমরা বলতে পারি কি ইনফিনিটিভ ফ্রেজ। আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজের গঠনটা পড়ি নাই তো, এজন্য এখনো একটু হয়তো ঘাটতি আছে। এই পুরোটাকে আমরা যদি আবার বলি ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ এইটুকু বলতে পারি শুধু নাউন ফ্রেজ। আবার এটা স্যার নাউন ফ্রেজ। হ্যাঁ এই পুরোটা আবার কি, আবার এই টু এখান থেকে এই পুরোটা আবার একটা নাউন ইনফিনিটিভ ফ্রেজ ফ্রেজ হতে পারে না? এই ইনফিনিটিভ ফ্রেজটা কি নাউন ফ্রেজ হতে পারে না? হতে পারে। জি এই যে ওয়ান্টেড ভার্বের অবজেক্ট, ডেলা চাই, কি চাই? ডেলা ওয়ান্টেড, ডেলা চেয়েছিল। তাহলে ডেলা কি চেয়েছিল? তাহলে এটা পুরোটা অবজেক্ট না, বলো। জি স্যার। তাহলে অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ কি নাউন ফ্রেজ হতে পারে না? আরে স্যার, হ্যাঁ। আর এখানে কি আর আর আরো তো দুটো ফ্রেজ এখান থেকে বার হওয়ার কথা। স্যার প্রিপোজিশনাল ফ্রেজ। অন দা প্রিপোজিশন ফ্রেজ, অন দা মানে পুরোটাই ক্রিসমাস। হ্যাঁ তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। আর একটা পার্সোনাল অনুসারে, পার্টস অফ স্পিচ অনুসারে হচ্ছে নাউন ফ্রেজ। না কেন? ডেলা ওয়ান্টেড টু গিভ জিম আ নাইস গিফট। তাহলে ডেলা জিমকে একটা নাইস গিফট দিতে চেয়েছিল, কখন? অন দ্য ইভ adverb অফ phrase, তাহলে কি অ্যাডভার্ব ফ্রেজ না এটা? এটা অ্যাডভার্ব ফ্রেজ। adverb phrase, হ্যাঁ adverb টাইম phrase। বোঝাচ্ছে যে কখন দিতে চেয়েছিল। তাহলে এটাই গঠন অনুসারে প্রিপোজিশনাল ফ্রেজ, এইটুকু হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, আবার এটাই Phrase পার্সোনাল preposition। অনুসারে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। Adverb। একইভাবে এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ, গঠন অনুসারে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আবার অবস্থান অনুসারে এটা নাউন ফ্রেজ। ওয়ান্টেড। তাই তো? হ্যাঁ এই জি ওয়ান্টেড টু স্যার। গিভ আমরা বলবো না, এটা একটু অন্য রকমের। হ্যাঁ এইটুকু ঠিক আছে তো। আর ডেলা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, মনোট্রানজিটিভ ভার্ব। দেখো সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব। দেখো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা সেন্টেন্সটাকে আস্তে আস্তে বড় করে ফেলছি এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু বোঝার কারণে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। একদম সেন্টেন্স দেখার সাথে সাথে যেন একদম চোখের মধ্যে পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি মানে এসে যায় যে এই সেন্টেন্সটা আসলে এখানে কি কি বিষয়টা আছে।
আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে যখন আমরা বিষয়টাকে আস করতে পারবো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে আসতে পারবো আস্তে আস্তে ধীরে ধীরে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি ফ্রেজ প্রিপোজিশন। সাথে যে দুটো রয়েছে এই দুটো আমার আর বোঝানোর কিছু নাই। একটা হচ্ছে কনজাংশন ফ্রেজ, মানে যে সকল কনজাংশনগুলো একের অধিক ওয়ার্ড দিয়ে গঠিত সেগুলোকে আমরা বলবো কি কনজাংশন ফ্রেজ, তাই তো? যেমন অ্যাজ সুন অ্যাজ একটা কনজাংশন, তাই না? অ্যাজ ইফ একটা কনজাংশন, ইন অর্ডার দ্যাট কনজাংশন, অ্যাজ দো, সো ডট ডট দ্যাট, নাইদার নর, এগুলো কি বলো এক একটা কি কনজাংশন না? তাহলে কনজাংশনগুলো দিয়ে আমরা কি করতে পারি, একের অধিক ওয়ার্ড, একের অধিক ফ্রেজ, একের অধিক ক্লজকে আমরা যুক্ত করতে পারি। এই জন্য এটা নিয়ে আমার কথা বলছি না, এটা তোমরা জানো। এই জন্য একটু পড়ে নিবা যে ফ্রেজ কনজাংশনগুলো কোনগুলো কতগুলো আছে যারা ফ্রেজের উপরে আছে। হ্যাঁ, আমি সিঙ্গেল ওয়ার্ড কনজাংশন এখানে আনি নাই, জাস্ট যেটা কমপক্ষে একের অধিক ওয়ার্ড দিয়ে, যেমন সো দ্যাট, এটা কি একটা কনজাংশনাল ফ্রেজ, কারণ এইটুকুকে আমাকে একসাথে ধরতে হবে না, একসাথে ধরতে হবে তো, তাই না? দিয়ে একটা সেন্টেন্সকে আমি ভাঙবো, এটা। এবার হচ্ছে ইন্টারজেকশন ফ্রেজ, তাই তো? দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে ইন্টারজেকশনে কাজ করলে তাকে আমরা ইন্টারজেকশন ফ্রেজ বলছি। হোয়াট আ পিটি, ও মাই গড, হাউ বিউটিফুল, হোয়াট আ সিলি কোশ্চেন, এগুলো হচ্ছে কি সবই ইন্টারজেকশন, যখন ইন্টারজেকশন মার্কটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই হলো আমাদের টোটাল পার্সেসিস অনুসারে 7 প্রকারের ফ্রেজ। তাহলে 7 প্রকারের ফ্রেজের ভিতরে আমরা মেজর ফ্রেজ পেয়েছি কয়টা বলো? 4টা। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর বাকিগুলো হচ্ছে ওদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? ফ্রেজ প্রিপোজিশন, কনজাংশন ফ্রেজ আর হচ্ছে ইন্টারজেকশন, এই তিনটা খুব একটা জটিল কিছু না। এগুলো হচ্ছে জাস্ট সেন্টেন্সগুলোকে বিভিন্নভাবে গঠন টঠন করতে সাহায্য করে। এই তাহলে পার্সেসিস অনুসারে আমরা 7 প্রকার ফ্রেজ বুঝলাম। এই ফ্রেজটা একটু ধৈর্য ধরে বুঝতে হবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমাকে একটা সেন্টেন্স পড়ে বুঝতে সাহায্য করবে। এবার গঠন অনুসারে ফ্রেজ আমরা পেয়েছিলাম, তাই না? গঠন অনুসারে ফ্রেজ হচ্ছে তাহলে কয় প্রকার? যেহেতু 7 প্রকার হচ্ছে আমাদের পার্সেসিস অনুসারে, তাহলে 13 প্রকারের মধ্যে আরও নিশ্চয়ই তাহলে 6 প্রকার আছে, তাই না? গঠন অনুসারে 6 প্রকার পাচ্ছি। এবার দেখো, এই গঠন অনুসারে যেগুলো পেয়েছি সেগুলোই কিন্তু পার্সেসিস অনুসারে আমরা ব্যবহার করছি আসলে। তাহলে ফ্রেজকে আমরা মেনলি দুইভাবে আলোচনা করি। একটা হচ্ছে সেন্টেন্সের ব্যবহার অনুসারে, পার্সেসিস অনুসারে, আর একটা হচ্ছে গঠন অনুসারে, যে আমরা গঠন কিভাবে করছি। যদি জিরান দিয়ে গঠিত হয় তাহলে জিরান ফ্রেজ বলছি, যদি ইনফিনিটিভ দিয়ে গঠিত হয় তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলছি, যদি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে গঠিত হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলছি, পাস্ট পার্টিসিপল দিয়ে গঠিত হলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলছি, প্রিপোজিশন দিয়ে গঠিত হলে কি বলছি? প্রিপোজিশনাল ফ্রেজ বলছি। মানে কি দিয়ে শুরু হচ্ছে সেটাই হলো আমাদের এখানে মেজর ইস্যু। তাহলে যা দিয়ে শুরু হবে আমরা তাকে সেই ফ্রেজ বলে নামকরণ করব, এটা হচ্ছে গঠন অনুসারে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দুই অ্যাঙ্গেলে কিন্তু ফ্রেজকে আলোচনা করছি। একটা হচ্ছে সেন্টেন্সে ব্যবহারের পর পার্সেসিস অনুসারে কিভাবে নামকরণ করি, আর গঠন করার জন্য ফ্রেজগুলোকে কিভাবে আমরা নামকরণ করি, এই হচ্ছে ব্যাপার। ঠিক তো? তাহলে জি স্যার। এখন আমরা আসি জিরান ফ্রেজ। তাহলে জিরান দিয়ে শুরু, হ্যাঁ, জিরান দিয়ে শুরু হবে, মানে ভার্বের সাথে আইএনজি। জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি, তাই না? তাহলে ভার্বের সাথে আইএনজি আমি যদি এখানে একটু ব্র্যাকেটে লিখে দিই যে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি, তাহলে জিরান দিয়ে শুরু, তার মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু। এরকম দুই বা ততোধিক ওয়ার্ড যখন নাউনের অবস্থানে বসে নাউন ফ্রেজের কাজ করে তখন তাকে আমরা জিরান ফ্রেজ বলি। তার মানে ওই যে জিরান ফ্রেজ কিসের কাজ করে? শুধু নাউন ফ্রেজের কাজ করে। আমরা জিরান ফ্রেজকে কি নাউন ফ্রেজ ছাড়া আর অন্য কোথাও পেয়েছি বলো তো? না স্যার। হ্যাঁ, আমরা যে মেজর 4টা পেলাম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজও বাদ দিলাম, কারণ ওখানে ভার্ব ছাড়া অন্য কিছু বসে না। তাহলে 3টা ফ্রেজের ভিতরে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজের ভিতরে জিরান ফ্রেজ মাত্র নাউন ফ্রেজের কাজ করে। মনে থাকবে তো? তাহলে জিরান মানেই হচ্ছে কিন্তু ভার্বের সাথে আইএনজি, এবং সেটা প্রধানত নাউনের কাজ করে। জিরান সবসময় কিসের কাজ করে বলো তো? নাউনের কাজ করে। আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম, নন ফাইনাইট ভার্ব যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এই কথাটা এসেছিল, আসছিল না? জি স্যার, আসছিল। আলোচনা করার সময় এখানে আমি কিন্তু আলাদা করে বুঝিয়েছিলাম, ওটা নিচে চলে গেছে অনেক, দেখো অনেক আলোচনা হয়ে গেছে কিন্তু আমাদের এই যে এই জায়গাতে, তাই না? সেটা তো ভার্ব পাইলাম নাকি ওটা ডিলিট হয়ে গেছে, এই যে এখানে। হ্যাঁ, দেখো নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা বেস ফর্ম, বেয়ার ইনফিনিটিভ যেটা হচ্ছে ফুল ইনফিনিটিভ, জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল দুটারই চেহারা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল তো এটা। হ্যাঁ, এখন এই জায়গাগুলোকে একটু আমরা আরও কোথায় না, এটা তারপর আমরা কবিতা পড়তে চলে গেলাম।
ইউ টু 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 আচ্ছা, ওটা মনে ডিলিট হয়ে গেছে, যাই হোক সরি, ওটা ডিলিট হয়ে গেছে, ওটা নিয়ে আমরা পারছি না। আচ্ছা, তাহলে আমি একটু এইখানে একটু বিশ্লেষণটা করে দিই। তাহলে নন ভার্বের সাথে আইএনজি দিয়ে দুটো নন ফাইনাইট ভার্ব আমরা পাবো, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি দিয়ে টোটাল কয়টা নন ফাইনাইট ভার্ব পাবে? এই কয়টা? দুইটা, তাই তো? একটা হচ্ছে কি জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে তো? এখানে একটু খেয়াল করো, জিরান্ড সবসময় কিসের কাজ করবে? নাউনের। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সে নাউনের অবস্থানে বসে, ওই যে পাঁচটা অবস্থানে যদি বসে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে জিরান। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো ওয়ার্ড নাউনের কাজ করে তাকে আমরা বলবো জিরান। কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ এবং আর কি বলতো, অ্যাডজেক্টিভ আর কিসের কাজ বলছিলাম? অ্যাডভার্বের কাজ করে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মনে থাকবে? তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে জিরান, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করলে আমরা তাকে বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কথাটা কি বোঝা গেল? জি স্যার। আমি একটু উদাহরণ দিয়ে দিই। কেমন? যেমন বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং কোথায় বসেছে বলো তো? নাউন অবস্থানে। এটা সাবজেক্টে বসেছে, তাই না? তাহলে সাবজেক্টে কে বসে? নাউন বসে না? জি স্যার। সাবজেক্টে নাউন বসে, অতএব ওয়াকিং কি এখানে জিরান। তাহলে ওয়াকিং কে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল বলবো না জিরান বলবো? জিরান বলবো, তাই তো? কিন্তু যদি আমি লিখি যে আই স হিম ওয়াকিং, আমি তাকে কি করতে দেখলাম? আমি তাকে হাঁটতে দেখলাম। তাহলে এটা দিয়ে কি হিমকে পোস্ট মডিফাই করা হচ্ছে না? অ্যাডভার্ব ওই ওয়াকিং টা। হ্যাঁ, না, এখানে অ্যাডজেক্টিভ হবে আই স হিম ওয়াকিং। এখানে হবে কি, যেহেতু তার অবস্থা Adjective. অ্যাডজেক্টিভ, প্রোনাউনকে যে মডিফাই করে সেটা হবে কি? কোন গ্রামে? তাহলে আই স হিম ওয়াকিং, তাই না? তাহলে হিমটা যেহেতু প্রোনাউন, আর প্রোনাউনকে মডিফাই করেছে, পোস্ট মডিফাই করেছে, সেই হিসাবে তাকে আমরা বলছি হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, তাহলে এই ওয়াকিংকে কি আমরা প্রেজেন্ট জিরান বলবো না প্রেজেন্ট পার্টিসিপল বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এবার যদি আমি লিখলাম, এখন যদি আমি বলি মনে করে এইভাবে যে ওয়াকিং আই গট হোম, ঠিক আছে তো? হেঁটে হেঁটে আমি বাড়ি পৌঁছালাম। এখানে ওয়াকিং হবে কি? বলে হেঁটে হেঁটে আমি বাড়ি পৌঁছালাম। অ্যাডভার্ব। আমি কিভাবে বাড়ি পৌঁছালাম? কিভাবে? হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে। দেখো ওয়াকিং, হ্যাঁ, ওয়াকিং মানে আবার ওয়াকিং সরি, হেঁটে হেঁটে মানে তাহলে ওয়াকিং হওয়ার কথা। একটা ওয়াকিং দিয়ে আমরা বাংলা মিনিং আনতে পারি যে ওয়াকিং আই গট হোম, হেঁটে হেঁটে আমি বাড়ি পৌঁছালাম। তাহলে আমি কিভাবে পৌঁছালাম? তাহলে ভার্বকে মডিফাই করছে, তাহলে ভার্বকে যে মডিফাই করছে হচ্ছে অ্যাডভার্ব। অতএব ওয়াকিংকে কি আমরা জিরান বলবো না প্রেজেন্ট পার্টিসিপল বলবো? প্রেজেন্ট পার্ট। দেখো একই ওয়াকিং, হ্যাঁ, এই জায়গায় সে নাউন, এখানে সে অ্যাডজেক্টিভ, এখানে সে অ্যাডভার্ব। আর যেখানে নাউন সেখানে জিরান্ড, যেখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এদের সাথে যখন আমরা অন্য ওয়ার্ড যুক্ত করছি তখনই তারা হয়ে যাচ্ছে কি ফ্রেজ। বললাম কি যে ওয়াকিং এভরি মর্নিং। এখন দেখো হয়ে গেল কি ওয়াকিং এভরি মর্নিং, তখন কি ওয়াকিং সিঙ্গেল আছে না তার সাথে আরো ওয়ার্ড যুক্ত হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। আর যুক্ত হয়ে একটা ফ্রেজ গঠন হয়ে গেছে। দেখো তাহলে ওয়াকিং এভরি মর্নিং, তাহলে এটা হলো কি একটা নাউন ফ্রেজ বা প্রেজেন্ট জিরান্ড ফ্রেজ। তাহলে গঠন অনুসারে এটা জিরান্ড ফ্রেজ, আবার পার্টিসিপেন্ট অনুসারে এটা নাউন ফ্রেজ, ঠিক আছে তো? একইভাবে যদি বলি আই স হিম ওয়াকিং সাইলেন্টলি, তাকে আমি নীরবে হাঁটতে দেখলাম। তাহলে আমি নীরবে হাঁটতে দেখলাম, তাহলে হাঁটতে দেখলাম, কিভাবে হাঁটতে দেখলাম? তাকে আমি নীরবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি একটা
দেখো ফ্রেজ হয়ে গেছে। একইভাবে দেখো বললাম ওয়াকিং ফাস্ট আই গট হোম, মানে কি দ্রুত হেঁটে আমি বাড়ি পৌঁছালাম। তাহলে এখানে কি এরা সবে তখন ফ্রেজ হয়ে গেছে। তাহলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আর এটা কি ফ্রেজ? জিরান্ড ফ্রেজ, তাই তো? এটা হলো জি স্যার। তাহলে গঠন অনুসারে জিরান্ড ফ্রেজ, গঠন অনুসারে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, গঠন অনুসারে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, কিন্তু পার্টিসিপল অনুসারে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এইভাবে কিন্তু আমরা পাচ্ছি। দেখো এইটুকু হলো আমাদের কিন্তু বেসিক স্ট্রাকচার, তাই না? এটা বেসিক স্ট্রাকচার না? দেখো আই স হিম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এইটুকু হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব, এইটুকু হচ্ছে আমাদের অবজেক্ট, আর এইটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্ব। একইভাবে এইটুকু হলো অ্যাডভার্ব, আগে বসানো হচ্ছে অ্যাডভার্বটা, আই হলো সাবজেক্ট, গড হলো আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, আর হোম হলো আমাদের অ্যাডভার্ব। একইভাবে ওয়াকিং এভরি মর্নিং হলো আমাদের সাবজেক্ট, ইজ হলো আমাদের লিঙ্কিং ভার্ব, আর এটা হলো কি একটা নাউন ফ্রেজ, মানে নাউন কমপ্লিমেন্ট। বুঝতে পারছো এখন? এর আগে শুরুতে কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতেছিলাম বা বিভিন্নভাবে বলছিলাম, কিন্তু এখন মনে করো এখন সেই সেন্টেন্স স্ট্রাকচারের দিকে যদি একটু ঘুরে যাও, তাহলে তুমি কিন্তু এখন স্ট্রাকচারটাকে আবার পুনরায় বুঝতে পারবা। এতদিন যেটা কঠিন লাগতেছিল, আশা করি এখন আস্তে আস্তে ওইটা সহজ হয়ে যাবে গঠনগুলো, ঠিক আছে? তাহলে আ গুড এক্সারসাইজ, এটা হলো আমাদের নাউন ফ্রেজ। অতএব যদি নাউন ফ্রেজ হয় তাহলে সেটা নাউনের কাজ করবে, তার মানে এটা হচ্ছে একটি নাউন কমপ্লিমেন্ট। মনে থাকবে তো? এই অ্যাডজেক্টিভ আছে মানে আমি তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবো? বলো। না স্যার। এটা হচ্ছে এই অ্যাডজেক্টিভটা মেইনলি এসেছে নাউনের সাথে, এই অ্যাডজেক্টিভ নিজে স্বাধীনভাবে আসেনি, ঠিক আছে? এইভাবে আমরা ভালো করি। তখন আমি যদি ভেরিও যুক্ত করি যে ওয়াকিং এভরি মর্নিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, তারপরে এটা নাউন ফ্রেজ, কারণ এটা হচ্ছে হেডওয়ার্ড, এটা হচ্ছে প্রি মডিফায়ার অফ নাউন, এটা হচ্ছে প্রি মডিফায়ার ফর অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডিটারমিনার, পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। এই দেখো এইভাবে তুমি আস্তে আস্তে প্রত্যেকটা সেন্টেন্সকে বা ফ্রেজকে তুমি কিন্তু বিশ্লেষণ করতে পারবা। তাহলে আমরা এখানে কোন কোন ফ্রেজ শিখলাম একবারে দেখো। এখানে আমরা জিরান্ড ফ্রেজ শিখলাম, এখানে আমরা পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শিখলাম, ঠিক আছে তো? আর কি এই দুটাই তো আমরা মোটামুটি আইনযুক্ত। তাহলে দুটো ফ্রেজ কিন্তু আমাদের এখানে দেখানো হয়ে গেল। এই যে দেখো দ্য ম্যান সিটিং অন দ্য রোড, এখানে একটু খেয়াল করো তো, দ্য ম্যান সিটিং অন দ্য রোড, এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা আসলে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে কিনা, এবং কিভাবে? জি। দেখো এইটুকু যদি আমি আলাদা করি তাহলে হচ্ছে দ্য ম্যান মে বি ইন ট্রাবল। দেখো এইটুকু হলো আমাদের, এইটুকু হলো ভার্ব ফ্রেজ। দেখো খেয়াল করো, এইটুকু হলো আমাদের ভার্ব ফ্রেজ, দ্য ম্যান হলো কি নাউন ফ্রেজ, সেই হিসাবে সে সাবজেক্ট, তাই না কি? আর ইন ট্রাবল হলো কি প্রিপোজিশন, প্রিপোজিশন মিলে সে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। দ্য ম্যান মে বি ইন ট্রাবল, দ্য ম্যান মে বি ইন ট্রাবল, লোকটা বিপদে আছে মনে হয়। কোন লোকটা? বলো, কোন লোকটা বিপদে আছে? সিটিং অন দ্য রোড। হ্যাঁ, যে রোডে বসে আছে। তাহলে এটা কি পোস্ট মডিফাই করছে না ম্যানকে? তাহলে এটাকে কি কি বলবো আমরা? প্রেজেন্ট পার্টিসিপল, নিশ্চয়ই এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই আর এই গঠনটাকে বলতে পারবা, সেন্টেন্স স্ট্রাকচারটাকে বলতে পারবা কোন স্ট্রাকচারে আছে? দেখি কে বলতে পারে। এটাকে আমরা কি ভার্ব বলবো বলো তো? বিভার্ব না? জি স্যার। বিভার্বের পর প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কোন গঠনে আছে বলতে পারবা কেউ? একটা গঠন আছে না, যে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস কি? স্যার অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। দেখো এইটা হচ্ছে কি তার অবস্থা, এটা হচ্ছে কিন্তু তার অবস্থা বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে না? মানে শ্রেষ্ঠ এরকম, দ্য ম্যান ইজ ইন ট্রাবল। খেয়াল করো, দ্য ম্যান ইজ ইন ট্রাবল, এইটাকে যখন আমরা একটু সম্ভাবনা বুঝিয়েছি তখন হয়ে গেছে মেবি, ঠিক আছে? একটু মেবি হয়ে গেল। তারপর যখন আমি ম্যানটাকে মডিফাই করার জন্য বললাম কি সিটিং অন দ্য রোড, তখন কি একটু বড় হয়ে গেল না? দেখো আমি শুধুমাত্র একটু তথ্য যোগ করাচ্ছি, আস্তে আস্তে আমার সেন্টেন্সটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার কিন্তু একই, সাবজেক্ট প্লাস হচ্ছে কি বিভার্ব প্লাস হচ্ছে কি অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, নাকি? যেটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসিয়েছে সে এখন কি? হ্যাঁ, এইভাবে এটাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ তার অবস্থা বোঝাচ্ছে, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আছে তাই সে অ্যাডজেক্টিভ ফ্রেজও কাজ করতে পারে। তো
তো আজকে মোটামুটি আমরা তাহলে জিরান্ড ফ্রেজ এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দেখলাম। আগামী দিন আমরা ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এবং প্রিপোজিশনাল ফ্রেজ সহ আলোচনা করে আমরা ফ্রেজের ব্যাপারটা নিয়ে শেষ করব। তাহলে দেখবা যে তারপর থেকে আমরা যদি যতগুলো সেন্টেন্স আমরা তারপরে কিছু ফ্রেজ ধরার করব, আমরা আলোচনা করব। হ্যাঁ, যে কয়েকটা সেন্টেন্স দেখে বা একটা প্যারাগ্রাফ থেকে আমরা এক একটা সেন্টেন্স বাছাই করব এবং সেই সেন্টেন্সের ভিতর থেকে ফ্রেজ খুঁজে বার করব। তারপরে যদি ক্লজটা হয়ে যায় তাহলে দেখবা যে পুরো একটা সেন্টেন্সকে তুমি ভাঙতে পারতেছো। পুরো একটা সেন্টেন্স ক্লজ না করা পর্যন্ত ওটা আসলে হবে না, ওখানেও আমাদের কিছু ব্যারিয়ার আছে আর কি। কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, একটু মাথা গরম করা ক্লাস হতে পারে, তারপরেও ক্লাসটা একটু দেখে নিবা আর শিটটা একটু ভালো করে পড়ে ফেলবা সবাই, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের একটু স্ক্রিনশট নিয়ে নিই এবং এই স্ক্রিনশটটা আমি গ্রুপে শেয়ার করে দিব। তোমরা আমাকে স্ক্রিনশটটা নিজ নিজ ইনবক্সে দিবা। আমি কালকে সবার ইনবক্সে গিয়ে আমি গুগল ক্লাসরুমের কোডটাকে শেয়ার করব। যাদের যাদের স্ক্রিনশটটা দিবে তাদের সাথে আমি গুগল ক্লাসরুমের কোডটা শেয়ার করব। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর এই শিটটা আমি অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি, শিটটা পড়ে ফেলবা সবাই। তো আগামী কিবারে ক্লাস আছে আবার তোমাদের সাথে? শনিবার। তো শনিবারে যথেষ্ট সময় আছে, তোমাদের তিনটা এখন একসাথে দেখবা, মানে কয়েকটা বিষয় গ্রামারের বেসিক ব্যাপারটা আবারও সবাই দেখে নিবা। যারা নতুন যুক্ত হয়েছে তারাও এই 2 দিনে গ্রামারের জায়গাগুলো, তাহলে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আবার পুনরায় রিভিশন দিবা, তারপরে তার সাথে টেন্স ভয়েসটা পুনরায় আবার রিভিশন দিবা, তারপরে হচ্ছে ফ্রেজগুলো যে কয়টা পড়ানো হলো রিভিশন দিয়ে ফেলবা, যাতে একবারে এবার মাথার ভিতরে গেঁথে যায়, যাতে অনেক বড় কিছু না মনে হয়। হ্যাঁ, বোঝাতে অনেক টাইম লাগলো, কিন্তু দেখবা যে একটা ছোট জিনিস মনে হবে এখন। স্যার, বলো। আপনি কি এখন আমাদের গুগল ক্লাসরুমে এড করবেন? না, এখন না। এই যে তোমরা সবাই কোড দিবা, এটাকে শেয়ার করবা, যে শেয়ার করবে তাকেই আমি কোডটা দেব। আর ফি কি তোমাদের সেকেন্ড মান্থে দেওয়া হয়েছে? সেকেন্ড মান্থের ফি কি সবাই দিয়েছো? জি স্যার দিয়েছি। হ্যাঁ, যাদের দিয়েছো তাদের, আর যারা দেওনি তারা অবশ্যই হয় বলবা যে স্যার দেওয়া হয়নি, 2-1 দিন পরে দিবা না কি করবা। আর যদি মনে হয় যে দিব না তাহলে তো দিব না, গ্রুপ থেকে তুমি লিভ নিতে পারো। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? কারণ আমি এটাকে বললাম তো, আমি সিরিয়াস ব্যাপারে ক্লাসের উপস্থিতিটা দেখি, আর আমার নির্দেশনাগুলো অবশ্যই তোমরা একটু মেনে নেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? তো এইটা হ্যাঁ, বলো নুসরাত। স্যার, আগে গুগল ক্লাসরুমে যে পিডিএফ গুলো ছিল ওগুলো কি পাওয়া যাবে লিংক শেয়ার করার পরে? সব পাবা, সব ওখানে আছে। হ্যাঁ, সব যেটা যেভাবে ছিল সব সেটা সেভাবেই আছে, শুধু তোমাদেরকে রিমুভ করা হয়েছে, আবার যুক্ত করলে ওইভাবে সব কিছু পেয়ে যাবা। আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, তো আমি এটা শেয়ার করে দিব, তোমরা শেয়ার করে দিয়ে তোমরা নিজ নিজ ইনবক্সে ইন্ডিকেট করে দিবা, আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।